Thank you, Arindam. Over to you then. Right, yeah. তো শুরু করি অনিরুদ্ধ, তোমাকে দিয়ে শুরু করি। অনিরুদ্ধ মল্লিক, হ্যাঁ স্যার, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, বলো তোমার কেমন চলছে? হ্যাঁ স্যার, আমি এলিমেন্টারি কাজকর্মগুলো শুরু করেছি, কয়েকটা প্রজেক্ট রিপোর্ট ডাউনলোড করেছি। আপনি যেরকম তোমার দেখাচ্ছিলেন যে লোকাল, টপিক কি জানো আমার তোমার? স্যার রিয়েল এস্টেট ফিন্যান্স ছিল আমার। হুম। তো আপনি যেরকম আগের দিন দেখাচ্ছিলেন যে জামশেদপুরের প্রজেক্টের লোকাল সার্ভে ব্যাপারটা, যে ওই জিনিসটার উপর আমি একটু স্যার কাজ করছি। বাট প্রবলেম হচ্ছে স্যার, বুঝতে পারছি না ঠিক যে আমরা যে প্রজেক্ট রিপোর্টটা যে বানাবো, যে মানে আপনার যেরকম স্যার আপনার ওয়েবসাইটে যেরকম ওটা 30টা মতন টপিকস আছে, তো কোন কোনগুলোর উপর কাজ করলে মানে সুবিধা হয় সেটা স্যার বুঝতে পারছি না। মানে মানে সবকটার উপরেই দেখো ওই জিনিসগুলো এটাই বোঝাবার চেষ্টা করছি তোমাদেরকে, যে দেখো তোমাদের একটা বছর পুরো পড়ে আছে যেখানে তোমরা ফাইন্যান্স শিখবে। তো প্লিজ ডোন্ট মেক দিস মিস্টেক দ্যাট দিস ইজ সাম সর্ট অফ, একটা জিনিস বলো, লেট মি আন্ডারস্ট্যান্ড ফ্রম ইউ গাইজ, হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন ফ্রম দিস interaction that we keep on having every week? What is your expectation? বলো, যে কেউ বলো। That to know in depth about this credit rating and real estate financing and all. Was that the objective with which you have come over here? তোমরা এখানে আসার আগে ফার্স্ট ডে যখন তোমরা জয়েন করেছিলে, what was the expectation? তোমরা জয়েন করেছো কি এক্সপেকটেশন নিয়ে? I want to set the expectation correct, because এরম না হয় যে এক্সপেকটেশন এক ছিল, আমি করছি আর এক, that shouldn't be a thing, right? So what was the expectation from on the very first day? To get the overall overview of what this investment banking is, and না ইনভেস্টমেন্ট ব্যাংকিং তো আমি ইন্ট্রোডিউস করেছি তোমাদেরকে। তার আগে মানে এই পুরো এই যে ঘটনাটা আমাদের ঘটছে, এটা শুরু হওয়ার আগে তোমরা যে the fact that you have paid a certain amount of money with and then you have come for what? That is what I'm trying to understand. What is the end objective that you are looking forward to? স্যার একটু ফাইন্যান্স রিলেটেড কাজগুলো কিভাবে হয় এগুলো একটু জানার জন্য মানে একটু বেশি ইন্টারেস্ট ছিল আমাদের, মানে ইন ডেপথ তো পুরো কনসেপ্টটা ক্লিয়ার করব। দেখো আমি যতদূর জানি তোমাদের যেটা আমাকে কনভে করা হয়েছিল ওয়াজ যে তোমাদের একটা 38 অবধি একটা রিপোর্ট জমা দিতে হবে, তাই তো? What is the report all about? স্যার কোন পার্টিকুলার টপিক বলেনি আমাদের, শুধু বলেছিল ফাইন্যান্সের উপর, মানে তুমি যেটাই কাজ করবে সেটার বেসিসে কোনো প্রজেক্ট মানে ফাইন্যান্সে স্যার কোন একটা টপিক তো আমরা এখানে জয়েন করছি। So we are a facilitator to you. I am a facilitator to you to help you come up with some sort of a report, which along with my report would be the end product, but in the process you would be learning also something in the process, right? Is the expectation set correctly? That is what I'm trying to understand. কেন এমন না হয় যে তোমাদের এক্সপেকটেশন এক আর আমি করছি আর এক, তারপর গিয়ে বলবে যে ভাই কি হলো, এটা তো this is not what was I was expecting, right? So it's very important that we are in tune to what the expectation is, right? Am I correct in what I'm communicating? Yes sir, you are correct sir, 100%, right? So yes, that sir. is yes sir. এবার এই পুরো রিপোর্টের এতে in the context of this report I am trying to give you a sense around different set of things so that helps you at a later stage of your life, right? আমি কখনোই এটা বলছি না যে তুমি এই এক মাসে পুরো ফাইন্যান্স শিখে যাবে, right? It would be foolish on my part to say so, right? তোমার পুরো একটা বছর পড়ে আছে যেখানে তোমরা খালি, এখন তো তোমরা কি সেকেন্ড ডেতে আছো সেমিস্টারে, রাইট? Yes sir. হ্যাঁ স্যার, সেকেন্ড সেমিস্টার পুরো একটা বছর পড়ে আছে যেখানে তোমরা ফাইন্যান্স শিখবে। আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল ধারণা দেওয়ার চেষ্টা করছি, which I'll keep on doing it so that আজকে যেমন তুমি রিয়েল এস্টেটের যখন জিনিসগুলো ভাবছো একটু অন্যভাবে ভাবছো, এতদিন তোমার কাছে কোনো ছবি ছিল না, তাই তো? So I am giving you a clarity, but এর মানে কি এই যে আমার ওই যে পুরো কোর্সটা যেটা আছে, I am not going to teach you the course, right? Please don't expect me doing that.
right? So there are 16 courses, these are paid courses, and this is like something which মানে অনেক সময় দিয়ে লোককে শিখতে হবে সেটা, and that is not the purpose of this activity which I'm undertaking. I am taking this as a guide so that তোমরা জানো যে কি কি জিনিস জানতে হবে, আর তোমরা যদি জাস্ট একটা ফ্রেমওয়ার্ক একটা ধারণা ক্রিয়েট করতে পারো, that is good enough for this time frame for which we are interacting. আর তারপরে if you want to further take up this programs, that's a separate story altogether, right? সেটা পরের কথা, কিন্তু এখনকার জন্য এটাই হচ্ছে এক্সপেকটেশন যে তোমরা এই জিনিসটাকে মানে একটা প্র্যাকটিক্যালি ফাইন্যান্স ওয়ার্ল্ডে কিরকম হয়, যেমন সেদিন কে বললো, যেমন মনে হয় বিদ্যা বললো, রাইট, যে টেকনিক্যাল অ্যানালিসিস কোনদিন দেখেইনি সে, রাইট? তো একটা সে দেখলো যে এরকম একটা জিনিস আছে, তোমাদের লেভেলটা তো একদম জিরো, মানে মাইনাসে আমি বলবো, রাইট? যে টেকনিক্যাল অ্যানালিসিসও দেখেনি তার মানে সে মাইনাসে আছে আজকের দিনে, জিরো না। তো আগে তো তাকে তো একটা লেভেলে নিয়ে আসতে হবে, রাইট? সবাইকে একটা লেভেলে নিয়ে আসতে হবে অফ আন্ডারস্ট্যান্ডিং, তারপর দেন আই ক্যান টেক ইউ টু আ ডিফারেন্ট লেভেল লেটার অন। So I hope the expectation is set correct, because this is very important for us to take this discussion forward from here, right? তো তো অনিরুদ্ধ বলো, তুমি যেটা বলছিলে এবার জিনিসটা হচ্ছে কি, আমি তোমাকে অনেক ফাইন্যান্সিয়াল, কোথায় চলে গেলে তুমি? ক্যামেরা বন্ধ করে দিলে নাকি? শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার, নেটওয়ার্ক একটু ব্যান্ডউইথ প্রবলেম। হ্যাঁ স্যার বলুন। তো আমি বলছি যে আমি তোমাদেরকে মডেলস দেখাবো, আজকে আমি দেখাবো তোমাকে কিছু রিয়েল এস্টেট মডেলস, যেগুলো কিরকম হয় দেখতে, তাতে মেজর সেকশনস কি থাকে, কিন্তু এই রিপোর্টের কনটেক্সটে না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কারণ এই রিপোর্টের কনটেক্সটে তোমাকে মডেল বানাতে গেলে প্রথমে ফাইন্যান্সিয়াল মডেলিং তোমায় জানতে হবে, তার ক্যারেক্টারিস্টিক্স জানতে হবে, তো সবকিছু এবিসি ডি জেনেই তো তুমি একটা সেন্টেন্স গঠন করতে পারবে, রাইট? তো সেটা তো এখন সম্ভব না তোমার জন্য করা। এখন আমি তোমাকে ওই ফ্রেমওয়ার্কটা দিয়েছি, এরকম না যে প্রত্যেকটা জিনিস তুমি ওখান থেকে করতে পারবে। প্লিজ ডোন্ট, আই হোপ that expectation is set correctly. I am just giving that as a framework, এটাকে তুমি ফলো করতে পারো, রাইট? এখান থেকে যতখানি পারো এক্সট্রাক্ট করো, এই হচ্ছে মোদ্দা কথা। এর থেকে যতখানি তুমি উইথ দ্য হেল্প অফ সেকেন্ডারি রিসার্চ, যতখানি তুমি স্টাডি করে তার ভিত্তিতে একটা যতখানি রিপোর্ট তুমি প্লেস করতে পারো, দ্যাট ইজ দ্য এক্সপেকটেশন, রাইট? আই হোপ আই এম সেটিং দ্য এক্সপেকটেশন কারেক্ট, কেননা এক্সপেকটেশন মিসম্যাচ হলে কিন্তু খুব মুশকিল, রাইট? I hope that's correct. তো এখন পর্যন্ত তুমি কতখানি কি কাজ করেছো? এখন স্যার আমি এলিমেন্ট যে মানে আমার তো স্যার মানে কোনো আইডিয়া নেই এরকম ফাইন্যান্সের সম্বন্ধে একদমই। তো যেহেতু আমরা স্যার ব্যাকগ্রাউন্ড ওরকম ছিল না, তারপর আমাদের কাছে এখনই মানলে যে মানে বুক হিসেবে বা কোনোরকম গাইড নোট হিসেবে বা কিছু যদি বলেন, তো আপনার ওই ওয়েবসাইটের টপিকস গুলোই আছে, তো ওটার উপর ইলাবরেট করেই আর কি এখন প্রজেক্ট। যেহেতু স্যার আমাদের এত শর্ট টাইমিং হয়ে গেছে। ভাই আমরা সবাই এরকম ভাবেই শিখেছি, তো তুমি এটা ভেবো না যে এটা তোমার জন্য কনস্ট্রেন্ট, এটা আমাদের জন্য কনস্ট্রেন্ট, আর চিরকালীন কনস্ট্রেন্ট ছিল। আর আমি তোমাদের যেমন বলেছি চাকরির সুবাদে, যখন আজকে আমি একটা প্রজেক্ট হলো ইনফ্রাস্ট্রাকচার, জীবনেও করিনি, কিন্তু আমাকে 1 মাসের মধ্যে সেই প্রজেক্টটাকে খালি করা না, মানে সেই সেক্টরটাকে স্টাডি করা না, সেই সেক্টরটার সম্বন্ধে সবকিছু জেনে আমাকে মডেল বানিয়ে রিপোর্ট বানিয়ে আমাকে লোককে ভ্যালিডেট করতে হবে যে কেন আমি কথাটা বলেছি, বুঝলে? তো এরম চ্যালেঞ্জ এসে যাবে তোমার লাইফে, তো তার জন্য তৈরি থাকো, তার জন্য যত রিসার্চ করার প্রবণতা বাড়াও। ওকে, ওয়ার্ডস গুলো তুমি পাচ্ছ আমার ওইখান থেকে, এবার সেই ওয়ার্ডস গুলো দাও, দিয়ে এবার সেটা যত ফাস্ট ওইগুলোকে রিসার্চ করো, সেকেন্ডারি রিসার্চ। অবভিয়াসলি যখন when you're working in an organization there are মানে কিছু পেড সোর্সও থাকে যেগুলো তুমি এখন পাবে না, রাইট? আমাদের সেই অ্যাক্সেস গুলো থাকে, কিন্তু মানে সেইং সো কোনো তাতে নেই বলে কোনো অসুবিধা নেই। নো ওয়ান ইজ এক্সপেক্টিং অফ দ্যাট, মানে সেখানে আমি একটা রিপোর্ট বানালে আই এম গেটিং 40-50 lakh rupees from the customer, right? So that is not the expectation from your report, right? তুমি within your constraints, তোমরা অপারেশন রিসার্চ পড়েছো কি? তোমাদের ওআর সাবজেক্ট আছে? স্যার এই সেমিস্টারেই আছে স্যার আমাদের, আছে তো অপারেশন রিসার্চে ওই ওটাকে কি বলে, যেখানে ম্যাক্সিমাইজ
একটা ফাংশন দিয়ে Objective দিল, function. অবজেক্টিভ ফাংশন সাবজেক্ট টু কনস্ট্রেন্টস বলে হ্যাঁ যেটা স্যার, দেয় না। হ্যাঁ হ্যাঁ স্যার। So life is all about that you have to maximize what you have subject to different level of constraints that you have. ঠিক আছে, or minimize cost subject to constraint. তো constraint কিন্তু লেগে থাকবে তোমার লাইফে, তো জেনে যাও। মানে it's a very what's the name of the chapter? স্যার লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। linear programming problem, LPP. তো সো দ্যাট ইজ দ্য ট্রুথ অফ লাইফ। ঠিক আছে, তো সেই জিনিসটা সবসময় মনে রাখো যে কনস্ট্যান্ট সবসময় থাকবে, সবসময় কিছু সবকিছু তোমার ইট ওয়ন্ট বি প্লেস টু ইউ ইন এ প্লেটার। সো প্লিজ ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর সো মানে গ্র্যাটিফাইড যে তোমার সবসময় সবকিছু প্লেটারে থাকবে। তোমাকে এগিয়ে গিয়ে করতে হবে, বার করতে হবে at every juncture of life, right? So এই ফাংশনটা খুব মনে রেখো। এই চ্যাপ্টার কিন্তু যত লাইফে যত বয়স বাড়বে, কাজ বাড়বে, তুমি দেখবে এটা তত সত্য প্রমাণ হচ্ছে আর কি। হ্যাঁ, তোমার লাইফকে ম্যাক্সিমাইজ করার জন্য you need to have an objective function যে তুমি কি করতে চাও, কিরকম ভাবে করতে চাও, you have to get a clarity around that, and that would be a function of a lot of constraints nonetheless. এবার তুমি করেছোটা কি এতক্ষণ পর্যন্ত, মানে which are the keywords on the basis of which you have done some research at this point of time? প্রথম থেকেই করছি স্যার, আপনার মানে জিনিসগুলো কি কি নিজে একটু পড়ছি, মানে আপনার যে টপিকস গুলো দেওয়া ছিল, টাইপ অফ রিয়েল এস্টেট প্রপার্টিজ, অপরচুনিটি ইন দ্য রিয়েল এস্টেট, জিনিসগুলো কি হয় সেগুলো আর কি, মানে আমার স্যার কোনো নলেজ নেই, তো ওইগুলোই আর কি আস্তে আস্তে করে করছি। এবার ওইটাই যতটা হবে স্যার, তাহলে ওর উপরই রিপোর্টটা বানাবো আর কি। হ্যাঁ, ওর উপরে যতখানি হবে সো হ্যাঁ, বানাবে। হ্যাঁ, আর কিছুটা স্যার গুগল থেকে মানে মেটেরিয়াল নিয়ে অ্যাড করে বানাবো তাহলে সেক্ষেত্রে। হ্যাঁ, ঠিক আছে, ওকে স্যার। অরিজিৎ? ইয়েস স্যার, আমার তো ওই ডিউ ডিলিজেন্স ছিল। তো আমি 4C যেটা আপনাকে বলেছিলাম ওইটা স্যার আমি দেখেছিলাম মানে নেটে, ওটা আর কি দেখাচ্ছিল এমবিএ এর পার্সপেক্টিভে, কিন্তু মানে সেম জিনিসই আপনি লিখেছেন তো সুবিধাই হলো। আর স্যার দুটো টপিক আমি আরো সার্চ করে পেয়েছি, যে হাউ টু পারফর্ম ডিউ ডিলিজেন্স ফর স্টকস, আর একটা হচ্ছে M&A ট্রানজাকশনের উপর ভিত্তি করে ডিউ ডিলিজেন্স কিভাবে পারফর্ম করা হয়। তো স্যার এই দুটো কি সেকেন্ডে বুঝলাম না। M&A ট্রানজাকশন, এটার উপর ভিত্তি করে কিভাবে হয়, এই দুটো স্যার টপিক পেয়েছি, একটু পড়ছিলাম এই দুটো নিয়ে। তো স্যার এখনো পর্যন্ত ঠিকঠাক লাগছে, মানে কোনো অসুবিধা হয়নি। মানে বোঝা যাচ্ছে তো যে মানে শুভজিৎ M&A নিয়ে যেটা করছে তার উপর ভিত্তি করে আপনি বলছিলেন আগের দিন, তো ওটার সাথে অনেকটাই মিল আছে, তো ওই জন্য অসুবিধা হয়নি। এটাই স্যার আপাতত করেছি এখনো পর্যন্ত। আমি কিছু ছোট ছোট লেখাও দিয়েছি লাস্ট 1-2 দিন আমার গ্রুপে, জানি না তোমরা দেখেছো নাকি, যে ফেসবুক গ্রুপটায় কিছু লেখা দিয়েছি, একটু পারলে পড়ো সেগুলো নিয়ে। আচ্ছা স্যার, ঠিক আছে। ডিলের একটা ডিল কিরম ভাবে হয়, হোয়াট আর দ্য স্টেপস অফ আ ডিল। আজকে যেমন আমি একটা মানে অ্যাকুইজিশন যখন হয়, মানে কিরম ভাবে, হোয়াট আর দ্য ডিফারেন্ট ওয়েজ অফ ফাইন্যান্সিং in when an acquisition is taking place, এটাতে আমি বেশি করে বলবো শুভজিৎ তুমি প্লিজ ওইটা দেখো, পড়ো। হ্যাঁ, আর সেরকম যে ডিফারেন্ট টাইপস অফ ফাইন্যান্সিং এক্সারসাইজ দ্যাট ইজ আন্ডারটেকেন যখন এই M&A জিনিসটা হয়, ঠিক আছে, সেটা নিয়ে একটু স্টাডি করো, আর সেটাকে একটা বড় পার্ট ইন ইউর রিপোর্ট করার চেষ্টা করো। ঠিক আছে, হ্যাঁ দেখেছি, ওটা আমি মানে পড়েছি। তাই চলছে তো তোমাদের দুজনেই, যেহেতু তোমাদের টপিকটা অনেকটা রিলেটেড, শুভজিৎ আর অরিজিৎ, তো তোমার কোনো কোয়েশ্চেন আছে শুভজিৎ? কোশ্চেন স্যার, কিছু পড়াশোনা করছি, যেরকম ধরুন যা যা M&A নিয়ে যা যা লিটারেচার আছে সেগুলো সবই পড়ছি, মানে থিওরিটিক্যাল পার্ট যেগুলো আছে, আর আমি এগুলো পড়ার পর ফোকাস করেছি এখন কেস স্টাডি গুলোতে। তো এখন কেস স্টাডি হিসেবে এক একটা কে ধরছি, তো আই স্টার্টেড উইথ ডেল অ্যান্ড EMC যে মার্জারটা ছিল 2017 এর সেপ্টেম্বরে, ওটা থেকে শুরু করেছি। তো তাতে রিসার্চ করতে করতে ডেলয়েটের তরফ থেকে, ডেলয়েট এটাতে ইনভেস্টমেন্ট ব্যাংকার ছিল, তো ডেলয়েটের তরফ থেকে একটা পাবলিশিং পেয়েছি, সেটা থেকে দেখেছি তাদের কিছু ভিডিওস আছে তাদের ওয়েবসাইটে, সেগুলো রেফার করেছি। আর গুগলে কিছু PDF পেয়েছি, মানে
বিভিন্ন দেশে বিভিন্ন লোক নিজেরা রিপোর্ট বানিয়েছে, কেস স্টাডি বানিয়েছে, হুম, সেগুলো পড়ছি। হুম। আর তাছাড়া ওয়াল স্ট্রিট জার্নালেও সার্চ করছি, তো ওয়াল স্ট্রিট জার্নালেও কিছু কিছু লেখা আছে মানে ডেল আর ইএমসি এর মার্জারটা নিয়ে, হুম, সেটাও পড়ছি। তো দেখছি যেখান থেকে যতটা আমি পারি। হুম। আপাতত ওই একটা কেস স্টাডিকেই, মানে একটা কেসকে স্টাডি হ্যাঁ, করতে পেরেছি হ্যাঁ, সেটাই করো। ঠিকঠাক ভাবে। একটাকে ভালো করে করো, রাদার দেন হাজারটা করতে গিয়ে কোনোটাই ভালো হ্যাঁ, করে হলো। এখানে প্রথমে মানে টপিক গুলো ছিল যে হরাইজন্টাল মার্জার কিনা না ভার্টিক্যাল মার্জার, তারপর দেখা যাচ্ছে এটাকে দুটোই ধরা যেতে পারে। হরাইজন মানে কিছু কিছু ক্ষেত্রে ব্যবসাটা ওদের একই যাচ্ছে, কিন্তু মেজরিটিটা আলাদা যাচ্ছে। মানে যেরকম ধরুন দুজনারই স্টোরেজের ব্যবসা আছে, মানে মেমোরি স্টোরেজের ব্যবসাটা, এইটা দুজনের শেয়ার, বাকি ব্যবসাগুলো আলাদা। একজন সফটওয়্যার প্রোভাইড করছে, একজন হার্ডওয়্যারের কাজ করছে। তাই বুঝতে এদিকে পারছো তো, vertical, সবসময় হ্যাঁ। কিন্তু একটা কোনো জিনিস আমরা পড়তে শুরু করি যখন, না তখন মনে হয় সবকিছু যেন এক একটা সাইলোজে আছে, কিন্তু যখন কাজ করতে যাবে দেখবে হ্যাঁ। কত ওভারলেইং লেয়ার্স আছে তার মধ্যে। একদম একদম। বুঝতে পারছো তো? তো দিস ইজ হোয়াট ইউ উইল অ্যাপ্রিশিয়েট মোর অ্যাজ ইউ উড বি ওয়ার্কিং। অনেক জিনিস তোমরা হয়তো এখন আমি যেগুলো বলবো অ্যাপ্রিশিয়েট অতটা করতে পারবে না বা বুঝতে পারবে না, উইচ আই টোটালি আন্ডারস্ট্যান্ড এন্ড অ্যাপ্রিশিয়েট, রাইট? কিন্তু গতানুগতিক ছকে পড়ছে না কিছু। হ্যাঁ, পরেও না ওরম ভাবে তো হয় না। একটা লোক, যে তুমি ভাবো তুমি ওই কোম্পানিতে আছো, বারবার বলছেন তুমি, তোমাকে নিজেকে ওই কোম্পানির জায়গায় ফেলতে হবে। তুমি এখন একটা কোম্পানিকে সাথে মার্জ করছো, তুমি কি ভাবছো আমি ভার্টিক্যাল মার্জার করলাম, হরাইজন্টাল মার্জার করলাম, নিকুচি করেছে, হোয়াট এভার nomenclature you give, it doesn't make any difference to the company. The company is more focused towards কি আমি ওর সাথে মার্জ করলে আমার কি বেনিফিট হবে, আমাকে কম টাকা দিতে হচ্ছে কিনা, আমার লোকগুলো যখন আসবে আমার লোকের সাথে তাদের ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে কিনা, কালকে ইট শুড গিভ মি আ সিনার্জিস্টিক বেনিফিট। সিনার্জি মানে কি হয়, 1 + 1 = 11, রাইট? কি আমরা দুজন এ করবো তো আমাদের স্ট্রেংথটা 11 গুণ যাতে বাড়ে, নাহলে তো করে লাভ নেই। হুম, তো সেই সিনার্জিস্টিক বেনিফিটটা, এবার সেটাকে ইউ হ্যাভ টু বয়েল ডাউন ইনটু স্পেসিফিক নাম্বারস। তো সেই গেমটা কি করে হয় তার জন্য তোমার ভ্যালুয়েশন জানতে হবে, ভ্যালুয়েশন জানার জন্য মডেলিং জানতে হবে। সো অল আর ইন্টার রিলেটেড। তো সেগুলো তো পুরো একটা বছর নেক্সট বছর শিখবে তোমরা, ঠিক আছে? তো সেটাকে নিয়ে আম, ব্যথাটা না, তোমাদের এখন যেটা শিখতে হবে সেটা হচ্ছে গিয়ে যে হাউ টু রিসার্চ। দ্য মোর ইউ রিসার্চ, দ্য মোর ইউ রিড থ্রু, একটা পড়ার প্রবণতা বানাতে হবে। সেটা কিন্তু একদিনে তৈরি হয় না। ইউ গেটিং হোয়াট আই এম সেইং? আর যদি এই একদম স্যার। জিনিসে এবার যখন তুমি পড়ছো, দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে তুমি ভালোবাসছো জিনিসটা, আর একটা হতে পারে যে একদম ভালোই লাগছে না। যদি ভালো না লাগে, যত পড়ছো তত রিপালসিভ হয়ে যাচ্ছে, তাহলে ফাইন্যান্স নিও না অ্যাজ আ স্পেশালাইজেশন। লেট মি টেল ইউ ভেরি ক্যান্ডিডলি ওভার হিয়ার, ঠিক আছে? আর যদি তোমার ভালো লাগছে, তোমার মনে হচ্ছে যেন আরো 2 ঘন্টা পড়ি এই বিষয়টাকে নিয়ে, তবেই ফাইন্যান্স নিও। কিপ দিস থিং এট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড। কেন পরে একটা জিনিস সাবজেক্ট নিয়ে নেবে, তারপর সেটা ভালো লাগছে না, then that would be a pain, right? You should feel good, you should see yourself a part of that sort of activities, discussion, deliberation that's going to happen, right? so Right, so, sir. so just think through on this. হ্যাঁ, কিছু বলছিলেন স্যার? হ্যাঁ, বলছিলাম স্যার, যেরকম ধরুন ডেলের তরফ থেকে বা ওয়াল স্ট্রিট জার্নালের তরফ থেকে যা যা আমি ডিটেলস পাচ্ছি, সেগুলোকে আমি একটা লিজিটিমেট সোর্স হিসেবে ধরতে পারছি। বাদ বাকি যেই সব পিডিএফ গুলো পাচ্ছি, মানে কোনটাকে কতটা আমি লিজিটিমেট সোর্স হিসেবে ধরবো সেটা বুঝতে পারছি না। মানে যেরকম ধরুন কোথাও বলছে যে দ্য ডিল ওয়াজ অ্যাবাউট 58 মিলিয়নস, আবার কোথাও বলছে যে এটা 60 মিলিয়নের ডিল ছিল। তো এবার don't be too fussy about the specifics. আচ্ছা, বড় এতে দেখো ক্যানভাসে, এগুলো ছোট ছোট 58 ছিল 60 ছিল, ইট হার্ডলি মেক্স আ ডিফারেন্স। বুঝতে পারছো? ছবিটাকে দেখো, পুরো ছবিটাকে দেখার চেষ্টা করো। ডোন্ট গেট ভেরি স্পেসিফিক অ্যারাউন্ড নাম্বারস, কারণ কালকে তুমি যখন চাকরি করবে তখন একটা রিয়েল ডিলে কাজ করবে, তখন তুমি এই পাস ডিল নিয়ে তুমি তো কাজ করবে না। সুতরাং ইউ ডোন্ট নিড টু জাস্টিফাই যে তোমার ওই নাম্বারটা কোথা থেকে এলো না এলো।
লেটস বি প্র্যাকটিক্যাল অ্যাবাউট ইট, রাইট? তো আজকে এটা তুমি তোমার একটা প্রজেক্ট রিপোর্ট জমা দেওয়ার জন্য তুমি এটার উপর স্টাডি করছো, বাট দ্য এসেন্স ইজ যে তুমি এই পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করছো যে এর পেছনে সায়েন্সটা কি। ঠিক আছে, অবভিয়াসলি আর্টটা ডেভেলপ করবে যদি তুমি এই লাইনে কাজ করো, যত কাজ করবে তত তোমার আর্ট ডেভেলপ হবে, কিন্তু সায়েন্সটা তুমি বোঝার চেষ্টা করো। দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। সো জাস্ট ডোন্ট গেট ওয়ারিড অ্যাবাউট কি কোথা থেকে নাম্বার এলো কি এলো। হ্যাঁ, মানে ওই ওই ওইটাই তো আমি বলার চেষ্টা করছি এতদিন ধরে। ওই স্পেসিফিক সিটি নিয়ে যদি মানে ছোট ছোট জিনিস নিয়ে বসে থাকো তাহলে আর বড় ক্যানভাসে পুরো ব্যাপারটা দেখতে পাবে না, তখন ওই নিয়েই মাথা ঘামাবে। ঠিক আছে, তো জাস্ট ডোন্ট ওয়ারি অ্যাবাউট টু মাচ। আর তুমি যখন রিপোর্ট লিখছো তখন জাস্ট এনশিওর দ্যাট ইউ কিপ দ্য প্রত্যেকটা যেটা ওয়েবসাইট যে লিঙ্কটা হয় সেটা তুমি একটা জায়গায় সেভ করতে থাকো। আচ্ছা আচ্ছা। কেউ যদি তোমায় জিজ্ঞেস করে যে কোথা থেকে পেয়েছো, আমি এখান থেকে পেয়েছি। এবার লেজিটিমেট কি নন লেজিটিমেট যে প্রশ্ন করছে তাকে জিজ্ঞেস করো যে স্যার আপনি কি করে বুঝছেন কোনটা লেজিটিমেট কোনটা ইললেজিটিমেট। হ্যাঁ, তো আজকে ওয়াল স্ট্রিট অলসো ইজ আ ফাইন্যান্স ম্যাগাজিন, ফাইন্যান্স পেপার, রাইট? তো সেখানেও যে বসে আছে সেও মানুষ ওইখানে, তারটাও একবার লেজিটিমেট ধরে বসার কোনো এরকম, তারাও অনেক গুফ আপ করে। সেখানেও একটা অ্যানালিস্টই বসে আছে, সেখানেও তোমার মতোই একটা ছেলে ওইখানে বসে বা মেয়ে বসে কাজ করছে। ঠিক আছে, তো এরকম না যে তারা ভুল করে না। হ্যাঁ, তো সো সো ডোন্ট কিপ দ্যাট সর্ট অফ আ রং নোশন। তো ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এগুলো তো সেদিনও বললাম না, ইনসাইডার ইনফরমেশন, তো সবাই এটাকে বাইরে অত সহজে আসে না ব্যাপারগুলো, এই তো। তো লোকেরা নানান জায়গা থেকে ইনফরমেশন সোর্স করে একটা ওরাও একটা চেন অফ স্টোরি বানাবার চেষ্টা করে, যেমন রিপোর্টাররা করে বেসিক্যালি, রাইট? হাজার জায়গা থেকে জিজ্ঞাসা করে একটা, so that is precisely what you also have to do. That is the expectation, and that is the sort of work that you would be doing in the world of finance if you are making finance as a career for yourself. তো সেই জন্য বলছি এই প্রসেসটাকে দেখো যে তুমি এনজয় করছো কিনা। এটা যদি মাথা ব্যথা হয়ে যায় আর এটা যদি এনজয় না করো তাহলে প্লিজ ডোন্ট টেক আপ ফাইন্যান্স। হ্যাঁ, সো মানে লেটস বি ভেরি ক্লিয়ার অ্যারাউন্ড ইট। কারণ ফাইন্যান্স ইজ ডেফিনেটলি লাইক ইঞ্জিনিয়ারিং ইজ নট ফর এভরিওয়ান, মেডিকেল ইজ নট ফর এভরিওয়ান, ফাইন্যান্স ইজ অলসো নট ফর এভরিওয়ান, নাইদার মার্কেটিং ইজ ফর এভরিওয়ান, নাইদার এইচআর ইজ ফর এভরিওয়ান। ঠিক আছে, তুমি ভাবলে যে আমি ফাইন্যান্স নিলাম না, চলো আমি এইচআর এ যাই বা আমি মার্কেটিং এ যাবো, তো কিন্তু সবাইকার জন্য কিছু না কিছু আছে, সেটা তোমায় খুঁজে বার করতে হবে। যত তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আছে সচিন পেয়ে বুঝে গেছিল 6-7 বছরে যে ব্যাটিং করতে পারে, যত লাইফে তাড়াতাড়ি বুঝে যাবে যে এই জিনিসটা আমার জন্য, ততই ভালো আর কি। আর না হলে আমরা সবাই খুঁজতে থাকি যে কি করব। তাই তো। And sir, what I understand is in M&A, negotiation plays a major role. Very major role, very major role. আর it's all negotiation. At every stage কত পয়সা দেব, কত লোক নেব, কত লোককে ছাঁটাই করব, কতগুলো ইউনিট রাখবো, কতগুলো অফিস বন্ধ করব, রাইট? তো এভরিথিং ইজ বেসড অন নেগোসিয়েশন। তো হোপফুলি মজা লাগছে তোমার, তোমার কথা শুনে মনে হচ্ছে মজা লাগছে, হোপফুলি। হ্যাঁ স্যার, গুড। অরিজিৎ কেমন লাগছে ডিউ ডিলিজেন্স পড়ে? হ্যাঁ স্যার, একদম ঠিকঠাক, ঠিকঠাক তো? পুরোপুরি ভালো। হ্যাঁ চলো, ওকে, গুড। অঙ্কিতা, অঙ্কিতার মনে হয় ক্রেডিট অ্যানালিসিস ছিল, রাইট? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি একদম রাইট। হ্যাঁ, তোমার কি অবস্থা বলো? স্যার অবস্থা আমি আপনাকে নেক্সট উইক ভালো করে জানাতে পারবো, মানে কাজের মধ্যে আছি, কাজটা করে কি করলাম সেটা আমি নেক্সট উইক জানাতে পারবো। কিন্তু পড়ছো তো, মানে সময় দিতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার, একটু কম কিন্তু দিতে পারছি। মানে ওটা তো কলেজের জন্য হবে, কিছু করেনি, মানে ওটা এক্সকিউজ বানিয়ে লাভ নেই। আমার দিক থেকেই কম আছে, ওটা আমি করে নেবো স্যার। আর একটু রিপোর্ট কেস স্টাডি পড়ার চেষ্টায় আছি ক্রেডিট অ্যানালিসিসে। ঠিক আছে, এটাই স্যার। আমি তোমাদেরকে এক এক করে দেখাবো, একদিনে তো আমি সব দেখিয়ে উঠতে পারবো না, কিন্তু আই জাস্ট ওয়ান্ট টু গিভ আ ফ্লেভার কি এই জিনিসটা এরকম হয়। যেমন আগের দিন রিয়েল এস্টেটে যেটা দেখালাম, একটা রিসার্চের এন্ড আউটপুটটা কিরকম দেখতে হয়। তো হোপফুলি দ্যাট সর্ট অফ আ থিং হেল্পস, রাইট? সো দ্যাট ইজ হোয়াট আই ক্যান ডু। আই ক্যানট প্র্যাকটিক্যালি টিচ ইউ এভরিথিং, right? That would be wrong on your side also to expect something of that sort, and neither that's the objective of this entire sessions.
Am I right in saying so? Yes, sir. Yes, sir. তাই তো? Yes, Yes, sir. Yes, sir, sir. you are right, absolutely right. চলো। So let's move on to Shivam. Shivam, equity research ছিল মনে হ্যাঁ হয়। হ্যাঁ স্যার আমার স্যার ইকুইটি রিসার্চ রিপোর্ট ছিল তো হুম। স্যার আমি ওই রিপোর্ট গুলো নামিয়েছিলাম তো স্টাডি করছি আমি ফাইন্যান্সিয়াল পার্ট গুলো দেখেছি স্যার ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তো 2018-19 তো যতদূর স্টাডি জানতে পেরেছি স্যার গ্রোথ হয়েছে একটু ঠিক আছে কিসের? গ্রোথ মানে রেভিনিউর কোন কোম্পানি? ইনফোসিস আমি ইনফোসিস নিয়েছি ইনফোসিস এর। হ্যাঁ তো ইনফোসিস হয়েছে আর অনেক স্যার প্লাস আপনার টপিক হিসাবেই তা তুমি যাচ্ছি অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করেছো না ইকুইটি রিসার্চ রিপোর্ট ডাউনলোড করেছো? ইকুইটি রিপোর্ট দেখেছি কিছু তারপরে আমি অ্যানুয়াল রিপোর্টটা ডাউনলোড করেছি ইকুইটি রিপোর্ট ইনফোসিসে ডাউনলোড করতে পেরেছো কোথাও থেকে? হ্যাঁ 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 স্যার অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড হয়েছে অ্যানুয়াল রিপোর্ট না, ইকুইটি রিপোর্ট। ভাই ইকুইটি রিপোর্ট কথা স্যার হ্যাঁ ইকুইটি রিপোর্টটা একটু কষ্ট হয়েছে স্যার টাইম লেগেছে না, ঠিক ইকুইটি আছে রিপোর্ট ইনফোসিসের কি ডাউনলোড করতে পেরেছো? ইয়েস অর নো? না স্যার দেখেছি স্যার ডাউনলোড করতে পারিনি স্যার অ্যানুয়াল রিপোর্টটা স্যার ডাউনলোড করেছি ইকুইটি রিপোর্ট তুমি বলছো আছে, মানে সাইটে আছে বলছো, মানে কোন সাইটে সাইটে তুমি খুঁজে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ অন্য একটা সাইটে মনে পড়ছে না স্যার এগুলো পাওয়া যেতে পারে, অনেক সময় নাও পাওয়া যেতে পারে, অনেক পাওয়া সময় যায় না স্যার অনেক পুরোনো খুঁজেছি রিপোর্ট স্যার গুলো পাওয়া যেতে হ্যাঁ পারে, হ্যাঁ নতুন হ্যাঁ গুলো তো হ্যাঁ অবভিয়াসলি দেবে না, বিকজ না দিস আর পেড রিপোর্টস, পুরোনো রাইট? ও, তো আপনার তো হ্যাঁ তো ওটাই। সেটা দেখো, তোমরা আর অ্যানুয়াল ওখানে- রিপোর্টের আমার ভিডিওটা দেখেছো? হ্যাঁ স্যার দেখেছি তো ফার্স্ট ওয়াজ ইট ভিডিওটা হেল্পফুল? হ্যাঁ স্যার অনেকটা help মানে Right. টাইম কিভাবে ডিস্ট্রিবিউট করে পড়তে হবে স্যার ফাইন্যান্সিয়াল বুঝতে পেরেছো তো? আছে হ্যাঁ হুম। এই তো তো ওগুলো অ্যানুয়াল রিপোর্ট মানে পড়া মানে শুরু অনেক করেছো, মানে পড়ছো হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ পড়ছি স্যার একটু মানে মানে ইন্টারেস্ট আসছে ধীরে ধীরে পড়ে হুম, মানে অনেক হুম, ব্যাপার স্যাপার হুম। তারপরে স্যার পোর্টাস 5 ভাই মডেল একটা মানে জিনিস অনেকটা বলে ইন্টারেস্ট দিচ্ছি, করছি ফাইন্যান্স নিলে কিন্তু প্রচুর পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার মানে সারা জীবন পড়তে হবে, সুতরাং যদি তোমার পড়ার মানসিকতা না থাকে, বিকজ তোমার রিপোর্ট পড়তে হবে, নানান সাইটস পড়তে হবে, প্রাইমারি রিসার্চ করতে হবে, মানে ইটস আ মিক্স অফ লাইক, মানে কম্পিউটারকে ভালোবাসতে হবে আর কি, বুঝতে পারছো? যেমন গান গাইতে গেলে হারমোনিয়াম নিয়ে লোকে মানে বসে হ্যাঁ থাকে, স্যার কেউ শরৎ বাজাচ্ছে তো শরৎ নিয়ে বসে আছে, তোমাকে কম্পিউটার নিয়ে বসে থাকতে হবে। তো সেই রকম মানসিকতা যদি না থাকে, তোমার মানসিকতা যদি হয় ঘুরে ঘুরে বেড়াবো, হ্যাঁ, লোকের সাথে কথা বলতে ভালোবাসি, রাইট? তো হতেই পারে সেটা তোমার পার্সোনাল চয়েস, তোমার পার্সোনাল ক্যারেক্টারিস্টিক, এক একজন এক এক ভাবে শেখে, আবার কেউ শুনে শেখে, কেউ দেখে শেখে, কেউ মানে এক্সপিরিয়েন্স নিয়ে শেখে। হ্যাঁ, তো এক একটা মানুষ কিন্তু এক এক রকম, তো সবাইকে যে সবকিছু ভালো লাগতে হবে তাও না, আর ভালো লাগতে পারেও না। হ্যাঁ, তো আমি এই জন্য বলছি, কেননা এই মিস্টেকটা কিন্তু করো না যে তোমার তোমার শরীরের ভিতরের, মানে যেমন আমি তোমায় বলছি, আই উইল গিভ ইউ মাই পার্সোনাল এক্সাম্পল, আমার ট্যাক্স দেখলে গা জ্বালা, ট্যাক্স আচ্ছা ট্যাক্সের কিছু ডিসকাশন হলে আমার গা জ্বালা করে, আমি মানে আমার কি বলবো, আমার শরীর ফরীর না, মানে ওই কান ফান বন্ধ করে দিই। যদিও বিকমে আমাকে ট্যাক্স পড়তে হয়েছে, করতে হয়েছে, কিন্তু আই জাস্ট ট্যাক্সেশন সিম্পলি থাকে হেট। স্যার আমার পুরো আমার পার্সোনাল, মানে আমার বিজনেসের ট্যাক্স আমার ওয়াইফ দেখে, ঠিক আছে? আমার পুরো আউটসোর্স করা একদম। আমি মাথায় ঘামাই না, আমার একদম মানে আমার আমার গা হাত পা কেমন কেমন করতে থাকে, শিরশির করতে থাকে, আমি পারি না, ঠিক আছে? সো আই এম সো রিপালসিভ। এবার তুমি ভাবো আমি সেটা যদি কেরিয়ার নিই আমার, সেটা কি ভালো হবে? হবে না, না? তো আচ্ছা সিমিলারলি সেটাই বোঝাবার চেষ্টা করছি তোমাদের ক্ষেত্রে, যেন ফাইন্যান্সটা সেটা না হয়, আর যদি হয় ভুল করেও ফাইন্যান্স নেবে না, ভুল করেও নেবে না, কিন্তু যেই যা গাইডেন্স দিক যাই হোক। হ্যাঁ, তোমার যদি মনে হয় যে তুমি লোকের সঙ্গে কথা বলতে ভালোবাসো, তোমার ব্রাইট কালার্স পছন্দ লাগে, তোমার অ্যাডভার্টাইজিং ডিসকাশনস পছন্দ লাগে, মার্কেটে, তাহলে টেক মার্কেটিং অ্যাজ আ কেরিয়ার, রাইট? তো তোমাদের মানে সেই সেই এটা কিন্তু খুব দরকার, ওরিয়েন্টেশনটা, আর সেই জন্যই আমি তোমাদেরকে এইগুলো দেখাবার চেষ্টা করছি, তাহলে ইউ দ্যাটস এক্সপেকটেশন ইজ সেট কারেক্টলি। নাহলে তুমি ভাবো তো একটা ভুল লাইনে ঢুকে গেলে, এবার ১ বছর পর গিয়ে তখন তো আর বলতে পারবে না যে তো ভুল হয়ে গেছে, আমি আবার মার্কেটিং নিয়ে পড়বো। হ্যাঁ, তো দিস ইজ দ্য টাইম when you should really have a clear understanding whether you want to make finance as a career, কেননা আজকে দিনে তোমরা কেউ জানো না কি হতে চলছে in the next 1 year, তাই তো? হ্যাঁ স্যার তোমাদের কোনো ধারণা হ্যাঁ নেই, স্যার তো সেই মিস্টেকটা কেন, মানে কেরিয়ারের এক একটা
ডাইরেকশন যদি ভুল হয়ে যায় না, তারপর ইট টেকস ইউ টু আ ডিফারেন্ট স্ট্রিম অল টুগেদার, মানে ডিফারেন্ট ওরিয়েন্টেশন। তো তো ঠিক আছে, তোমার চলছে তাহলে হ্যাঁ আর স্যার, কিছু আমার না? আপনার টপিক হিসাবেই চলছি তো, ঠিক আছে। প্রত্যয়? হ্যাঁ স্যার, আমারও চলছে। ক্রেডিট রেটিং আমার টপিক ছিল, তো হুম। ক্রেডিট রেটিং ফ্রেমওয়ার্কটা বার করেছি, কিন্তু মানে হাউ বিজনেস রিস্ক অ্যাসেসমেন্ট ইজ রিলেটেড টু ক্রেডিট রেটিং এটা ঠিকঠাক পাচ্ছি না আর কি, ওইটাই খোঁজার চেষ্টায় আছি। মানে আপনার টপিকও এখানে একটা দেখো, দেখলাম তো। রেটিং এর স্কেল পেয়েছো? ট্রিপল এ, হ্যাঁ স্যার, ডাবল এ, ওই স্কেলটা হ্যাঁ তুমি ওইটা নিশ্চয়ই পেয়েছি। পেয়েছো, ঠিক আছে? হ্যাঁ এবার তার মানে কি, তোমাকে একটা কোম্পানির কে একটা রেটিং দেওয়া হয়। রেটিং মানে সে ধরো ডাবল এ হলো, এ হলো, ট্রিপল বি হলো, যা একটা রেটিং হলো। এবার রেটিং মানে কি, একটা মানে সে কোথায় তার অবস্থান সেটা বোঝা যাচ্ছে ভিজাভি the set of other companies in the same industry where this company is standing. That is what is been made to be is explained over there. And please see, there is a video on credit rating. Credit rating জিনিসটা কি, আমার একটা ভিডিও আছে আমার তো চ্যানেলে, ওইটা দেখেছি, স্যার ওইটা আছে। দেখেছি। so that I hope has given you some clarity as to what credit rating is all about, right? এবার এই ইটস এ যখন credit, ওপিনিয়ন। ইটস আ ওপিনিয়ন এট দ্য এন্ড অফ দ্য ডে। তো যখন এই রেটিংটা হচ্ছে, তো তখন নানান ভাবে কোম্পানিটার স্টাডি হচ্ছে, তাই তো? সেটা আম, আর স্টাডিটা কেন হচ্ছে, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ? কেন ব্যাংক ক্রেডিট রেটিংটা কে করতে দেয়? ক্রেডিট রেটিং করতে দেয় হচ্ছে ব্যাংক। সেদিনও বুঝিয়েছিলাম তোমাদেরকে, রাইট? ব্যাংক ক্রেডিট এজেন্সিকে বলে যে ভাই তুমিও এইটার সম্বন্ধে আমাকে একটা ধারণা দাও, যে হাউ whether this company is one to whom we should be extending finance, right? So the credit rating company is also trying to assess all the set of risk the company may be exposed to, right? So one of those risk is business risk, right? So there are different levels of risk. One of the risk is business risk. এবার এই business risk-এর context-এ এবার তুমি ক্রেডিট রেটিং রিপোর্টস গুলোকে নামাও, ডাউনলোড করো, সেখানে তুমি দেখো যে ওরা যখন রিপোর্টটা লিখছে সেখানে সব সময় শুরু করবে হচ্ছে ইন্ডেক্সটা। আমরা সবসময় কি করি, আমরা ইন্ডেক্সটাকে বাদ দিয়ে না তারপর পড়তে শুরু করি। ইটস আ ভেরি রং ওয়ে অফ রিডিং আ রিপোর্ট। যখনই কোনো রিপোর্ট পাবে ফার্স্ট ইন্ডেক্স ধরবে, তাহলে তুমি কাঠামোটা বুঝে যাবে। আজকে একটা মূর্তি বানাতে গেলে তুমি কি করো, একটা ফ্রেমওয়ার্ক বানাও, তাই তো? একটা পিকচার বানাই, ফ্রেমওয়ার্ক ঢাঁচা বানাই। বানাও, তার উপর সবকিছু দিয়ে 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 জিনিসটা তৈরি হয়। তো সিমিলারলি রিপোর্টেও হচ্ছে তাই। তা তুমি যদি ফ্রেমওয়ার্কটা জানো যে দিজ আর দ্য সেট অফ টপিকস অন উইচ, কেন যখন তুমি এমনি পড়ছো না অ্যাজ আ রিপোর্ট, তখন কিন্তু ওই ধাঁচাটা তোমার মাথায় থাকছে না, তুমি জাস্ট পড়তে থাকছো, তোমার কাছে ফ্রেমওয়ার্কটা ক্লিয়ার নাই, ওটা একটা 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 ফ্লুইড এর মতো যাচ্ছে। কিন্তু তুমি যদি প্রথম বুঝলে বিজনেস রিস্ক, এবার সেই নিয়ে পেজ কত, পেজ 50-50-এ গেলে সেখানে ওই সেকশনটা পড়লে বুঝলে যে এই ব্যাপারটা হচ্ছে এই জিনিস নিয়ে, ওকে। এবার আবার ইন্ডেক্সে গেলে তারপর দেখলে 56 নম্বর পেজে অন্য কিছু রিস্ক, তো সেই নিয়ে আবার পুরোটা পড়লে তখন দেখবে কি, আর সেরকম তুমি আলাদা আলাদা এক্সেল শিট বানাও যে বিজনেস রিস্কে আমি এটা পড়লাম, ঠিক আছে? এবার কি কি কিওয়ার্ডস আমি ওখানে পাচ্ছি সেগুলো একটা জায়গায় লেখো, কি কি টপিকের উপর কোন কোন এরিয়াকে ওরা কভার করেছে সেটা লেখো, প্রত্যেকটা শিট। তাহলে তুমি দেখবে 4টে 5টা 6টা তোমার শিট হলো, তার মানে তুমি ক্লাসিফাই হয়ে গেলে। আর প্রথম শিটটাকে খালি রাখো, এবার প্রথম শিটে যেই সেপারেট শিটস গুলো হচ্ছে তার একটা ইন্ডেক্স বানাও। এই করে করে তোমার ক্ল্যারিটি হয়ে যাবে যে কি কিরকম ভাবে পুরো স্ট্রাকচারটা বিল্ড হচ্ছে। পড়ারও কিন্তু একটা টেকনিক আছে, খালি পড়লেই হয় না। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে কি হয়, যখন তোমার কাছে ওই ধাঁচাটা ক্লিয়ার হয়ে গেল না, যে কোনো জিনিসের প্রথমে এই ধাঁচাটাকে করবে, টার্গেট করবে যে আমি পুরো বইটা পড়ছি। ধরে না ফিজিক্স পড়ছি, ফিজিক্সের আমার 13-14টা চ্যাপ্টার, কি কি চ্যাপ্টার আছে ভাই? লাইট, সাউন্ড। আমরা কি করি, লাইট নিয়ে পড়তে শুরু করে দিলাম, তারপর কিন্তু আর যাই না কি হচ্ছে পৃথিবীতে কোথায়। তারপর সাউন্ড যখন পড়ছি, লাইট ভুলে গেছি, সাউন্ড পড়ছি পড়ছি। ওরকম করলে চলবে না, তোমাকে প্রথমে ওকে লাইট আছে, সাউন্ড আছে, মানে ফিজিক্সের এই হচ্ছে লাইট, সাউন্ড, এই যে সব দেখছি এইসব নিয়ে পড়াশোনা, ওকে। এবার লাইটের মধ্যে কি আছে তার, মানে এবার লাইটের মধ্যে ধাঁচা বানাও,
এবার তার মধ্যে যদি লাইটের একটা লাইট ভাল্ব থাকে তার ধাঁচা বানাও। যত ওই জন্য আমি যেগুলো তোমাদের সেদিন দেখলে কিনা যায় না, আমি খুব মাইন্ড ম্যাপ ইউজ করে পড়ি। আর ইনফ্যাক্ট তোমরাও করতে পারো মাইন্ড ম্যাপ, ফ্রি মাইন্ড বলে একটা, তো ইটস আ ফ্রি সফটওয়্যার, ফ্রি মাইন্ড মাইন্ড ম্যাপ উইচ ইউ ক্যান ডাউনলোড এট ইউর এন্ড। আর নিজে যখন পড়ছো এরকম নিজের, এটা তোমার মানে এমবিএ পড়ার ক্ষেত্রেও যদি তোমরা পারো মাইন্ড ম্যাপ যদি করে নাও, তাই কি হয় তোমার মেন্টালি তুমি কনস্ট্রাক্টটাকে যত বিল্ড করবে তাহলে অত মুখস্থ করতে হয় না। হ্যাঁ, জিনিসটাকে একটা মানে একটা ছবির মতো জিনিসটাকে দেখা যায়। তো তুমি এরকম ভাবে করো, দেখবে তোমার খুব কাজে লাগবে এরকম ভাবে ক্রেডিট রেটিং এর ঠিক আছে ব্যাপার। স্যার, বাট ওটা পাওয়া যাচ্ছে না সেরকম ভাবে, অনেক খুঁজছি বাট সেইভাবে মানে। তুমি রিপোর্ট ডাউনলোড করে পড়ছো না, তুমি রিপোর্ট ডাউনলোড করেছো? স্যার রিপোর্টটা ডাউনলোড করা হয়নি। তাহলে তুমি মেন জিনিসটাই তো করছো না প্রত্যয়, যেটা বলছি রিপোর্টটা বারবার ডাউনলোড কেন আজকেই করছো করবো। না কেন? এটাই তো প্রবলেম না, যেটা বলছি করছো না, নিজের বুদ্ধি খাটাচ্ছ যখন তাহলে খাটাও। না না স্যার আজকেই করবো। নিজের বুদ্ধি খাটালে খাটাও, কোনো অসুবিধা নেই। তো তোমার লাইফ তোমার আমি তোমাকে বলতে পারি ওয়াজ দ্য বেস্ট ওয়ে অ্যারাউন্ড দিস। তুমি তুমি কোথায় খুঁজছো? তুমি গুগলে গিয়ে একটা বিজনেস তুমি মানে দেয়ার শুড বি সাম ওয়ে ইন উইচ ইউ শুড বি। আমি তোমাদেরকে বারবার বলছি, যেখানে যে যা রিপোর্ট পাচ্ছ ডাউনলোড করতেও একটা খালি ক্লিক অফ আ বাটন, সেটাও যদি না করো, দ্যাটস ইউর চয়েস অফ লাইফ, রাইট? আগে ডাউনলোড করো, মেক আ ডাম্প, একটা 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 ফোল্ডার বানাও যেখানে সব ফোল্ডার বানাও। ডাম্প করো প্রথমে, সবকিছু একটা তালিকা আছে। এবার সেখানে সেগুলো দেখো যে কোন কোন পিডিএফ ফাইলে তুমি কি কি শিখতে পারছো, তার একটা একটা এক্সেল শিটে তার ফ্রেমওয়ার্ক বানাও, যা পাচ্ছো সেটাকে নিয়ে ভাবো। ঠিক আছে, সে প্রথমে তুমি আমার এটাতে একটা তোমার মেন্টাল স্ট্রাকচার রয়েছে, এবার তুমি ডাম্প বানাও, সেখান থেকে করো, এবার ওটা এটার সাথে ম্যাপ করো, রাইট? খালি মানে জাস্ট ভবগুড়ের মতো আমি পড়ে যাচ্ছি করে যাচ্ছি করলে কিন্তু ইউ ওয়ন্ট রিচ এনিওয়্যার। এটা আমি তোমায় বলে দিচ্ছি। ইউ শুড হ্যাভ আ গোল, যে আমার এই এই জিনিসে এই যতখানি কন্টেন্ট পাচ্ছি, আর যেখান থেকে যা পারো ডাউনলোড করো। 1-2 দিন খালি রাখো, খালি কিছু পড়তে হবে না, জাস্ট ডাউনলোড করো যত যা পারো। মানে যদি এতে রিসার্চ যেগুলো তোমার রেলিভেন্ট মনে হয়, অবভিয়াসলি কিছু হয়তো তোমার পিডিএফ ফাইলস ডাউনলোড করতে পারবে, কিছু তুমি লিংকে গিয়ে তোমায় পড়তে হবে, তো সেই লিংক গুলো একটা করো, খালি লিংকস থাকবে সেখানে, বুকমার্ক করে রাখলাম। বুকমার্ক করে রাখো বা হোয়াট এভার। মানে আমি যেমন এক্সেল শিটে পুরো লিংকই কপি করি, তাহলে আমার একটা চোখের সামনে থাকে যে ভাই আমার এতগুলো জিনিস পড়তে হবে, এক একটা পড়ি, সেটাকে আবার ইয়েলো করে দিই, আমার ওই সেকশনটা পড়া হয়ে গেছে। তাহলে কি ওইটা বুকমার্ক থাকলে সেই জিনিসটা বোঝা যায় না যে আমার কতটাই পড়া বাকি রইলো, বুঝতে পারছো? সো ইন আ ওয়ে ইউ আর অলসো লাইক ফোর্সিং ইয়োরসেলফ যে আমাকে এই জিনিসটা কমপ্লিট করতে হবে কিন্তু উইদিন দিস পিরিয়ড অফ টাইম। সো সো সেই জন্য দ্যাট ওয়ার্কস ওয়েল ফর মি। এক একজনের পড়ার তালিকা আছে, উইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। দ্যাটস আমার কিছু সেই নিয়ে বলার নেই, কিন্তু এটা অবভিয়াসলি বলবো যে সেদিনও বলেছিলাম, যাও টু দোজ রেটিং এজেন্সিজ রিপোর্ট অ্যান্ড ডাউনলোড হোয়াট এভার সেট অফ থিংস ইউ ক্যান ডাউনলোড, বিকজ at the end of the day যত এন্ড প্রোডাক্টের কাছাকাছি তুমি কাজ করবে, দেখবে, জানবে, পড়বে, শুনবে, তত তুমি ভালো বুঝবে আর অ্যাপ্রিশিয়েট করতে পারবে। বুঝলে? ওকে স্যার, স্যার আজকেই করছি ওই রিপোর্ট। প্লিজ ডু ইট। সুকন্যা? হ্যাঁ স্যার, স্যার বলছি কি আমাদের যেরকম আমার বিজনেস ভ্যালুয়েশনটা ছিল, তো স্যার ভ্যালুয়েশন মানে তো হচ্ছে আমাদের প্রেজেন্ট ডেতে আমার কোম্পানির ওর্থ কতটা আছে না সেটা। এবার ওর জন্য আমাদের মেনটা হচ্ছে ডিসকাউন্ট ক্যাশ ফ্লো, যেটা ডিসিএফ। হ্যাঁ, তো স্যার এবার হচ্ছে কি আমাদের কস্ট অ্যাপ্রোচ, মার্কেট অ্যাপ্রোচটাও থাকছে। স্যার আমি কস্ট অ্যাপ্রোচের আন্ডারে যখন পড়তে যাচ্ছি তখন ওখানে একটা দিচ্ছে ডিসকাউন্ট ফর ল্যাক অফ কন্ট্রোল, ডিএলওসি। স্যার আমি ওই জিনিসটা অত মাথা ঘামাতে হয়? তুমি খালি আচ্ছা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো নিয়ে মাথা ঘামাও। আচ্ছা, আমি ডিসিএফ সব জায়গাতেই শুনে রাখো, শোনো। দু রকমের ভ্যালুয়েশনে মাথা ঘামাও, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো আর হচ্ছে গিয়ে রিলেটিভ ভ্যালুয়েশন। ঠিক আছে? রিলেটিভ ভ্যালুয়েশনে থাকবে তোমার ট্রানজাকশন মাল্টিপলস, ট্রেডিং মাল্টিপলস, ওইসব নিয়ে থাকবে। রিলেটিভ ভ্যালুয়েশন দিও, তাহলেই পাবে। ঠিক আছে? তো ডিসিএফ আর রিলেটিভ ভ্যালুয়েশন নিয়ে করো।
আর হুম। আমার একটা ফ্রি প্রোগ্রাম আছে, জানি না তোমরা, তোমাদেরকে পাঠিয়েছিলাম, তোমরা জয়েন করেছো কিনা, 24 পার্ট ভিডিও একটা প্রোগ্রাম। হ্যাঁ 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 স্যার। হ্যাঁ স্যার চলছে। হ্যাঁ স্যার হ্যাঁ, স্যার ওইখানে মাঝে ভ্যালুয়েশন নিয়ে অনেকটা ডিসকাশন আছে, ঠিক আছে? তো ওইখানেও তুমি অনেক জিনিস পাবে। স্যার আহ, আমি আর জানি না তুমি অশ্বত্থ দামোদরন করছো, স্টাডি করছো এতে, অশ্বত্থ হ্যাঁ স্যার দামোদরন? স্যার হ্যাঁ স্যার ওটা আমরা করছিলাম তো এবার হুম, চলছে স্যার সবই। স্যার আরেকটা কথা হচ্ছে যে যখন আমরা ওই ইন্টেনসিভ ভ্যালুটা করছিলাম না স্যার, হুম। তো ওখানেও মানে মেন টপিকটাই থাকছে, সবকিছুতেই ডিসকাউন্ট ক্যাশ ফ্লোটাই আসছে আর কি, ওটাই মেন। DCF is the, দেখো, কাজের জায়গায় DCF আর রিলেটিভ ভ্যালুয়েশন আর দ্য ওয়ান্স হুইচ আর প্র্যাকটিক্যালি ইউজড, ঠিক আছে? এবার ভ্যালুয়েশনের হাজার টেকনিক আছে, বাইনোমিয়াল মডেল আছে, মডেল আছে, মানে ওইগুলো মানে একদম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুব হাইফাই টেকনোলজি যেখানে আছে তারা ইউজ করে। হ্যাঁ, খুব একটা, আর তোমাকে এসে কেউ ওইসব নিয়ে অত জিজ্ঞাসা করবে না। দেখো, একটা জিনিস সবসময় মনে রাখবে, তুমি লোককে বোঝার মতো চেষ্টা করো না যে আমি সব জানি, কেন কেউ সব জানে না, ইনক্লুডিং মি, রাইট? তো সবাই সবকিছু জানতে পারে না, কিন্তু তুমি যেটা জানো সেটা যেন ভালো করে জানো, ওকে? তো তোমার, আর সেখানে কোম্পানিও যে সেটাই জানতে চাইবে যে যেগুলোতে কাজ হয় সেগুলো জানলে তোমার প্রবাবিলিটি বাড়ছে সে কোম্পানিতে কাজ পাওয়া। তো সেটা হচ্ছে ডিসিএফ আর রিলেটিভ ভ্যালুয়েশন। আচ্ছা হ্যাঁ স্যার। ডিসিএফ আর রিলেটিভ ভ্যালুয়েশনটা যদি ভালো করে বোঝো, ব্যাস ওইখানে ইতি করে দিও, মানে ওইটাকে আগে ভালো করে বোঝো, ওইটা যেন একদম কন্ট্রোলে থাকে কনসেপচুয়ালি, বাকি তারপর দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার, আমাদের যেরকম ভ্যালুয়েশন করছি ওর তো লিমিটেশনও আছে হ্যাঁ, স্যার, বলছি হ্যাঁ লিমিটেশনটা যখন আমরা বলছি স্যার, ওই লিমিটেশনটা পড়তে গিয়ে স্যার ইবিআই টিডিএ সাইজ এই জিনিসটা কি স্যার একটু বুঝতে পারছি না এইগুলো। এবিটা, তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছো? আমি বিএসসি স্যার। বিএসসি না, ওই জন্য তোমাকে তো প্রথমে তো এই জানতে হবে, মানে তোমাদের ফাইন্যান্স পড়ায়নি তোমাদের, মানে স্যার শুরু হয়েছে এখনো ফাইনান্স সেকেন্ড সেম, শুধু এই অ্যাকাউন্টিংই চলছে আমাদের এখন। তো অ্যাকাউন্টিং এ পিএনএল, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো সব না শিখতে ওগুলো হতো? স্যার এখন হয়নি আসেনি আমাদের, এখনো। আমাদের এই বেসিক জার্নাল জার্নাল লেজার চলছে বেসিক স্যার। লাইক জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স ওগুলো এখন তোমরা কজন ফাইন্যান্স মানে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে না? স্যার আমি আছি, হ্যাঁ, আর আকাশ আমি আছে, আছি, কে আছে? অনিরুদ্ধ আছে, আমি আছি অনিরুদ্ধ স্যার, ও, আকাশ। অনিরুদ্ধ আছে। অরিজিৎ কমার্স ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ স্যার আমার কমার্স ছিল। শিবম কমার্স? হ্যাঁ আমার কমার্স বিবিএ। অঙ্কিতা স্যার সায়েন্স। সায়েন্স। তোমার তোমরা তিনজন। প্রত্যয় কমার্স ব্যাকগ্রাউন্ড। কমার্স, তিনজন। আকাশ সায়েন্স। চারজন। তোমাদের প্রথমে তো যেটা করতে হবে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, প্লিজ প্রথমে না ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ব্যাপারটা বোঝো, ঠিক আছে? যদি পিএনএল, ক্যাশ ফ্লো আর ব্যালেন্স শিটের যদি সেন্সিবিলিটিটা বিল্ড না হয় তাহলে কিন্তু খুব ব্যথা পাবে। এই যে এবিটা কি কোয়েশ্চেন করলে, মানে তুমি কমার্সে যে কোনো ছেলেদেরকে জিজ্ঞেস করো। এবার শিবম বলো। আর্নিং বিফোর হ্যাঁ, বলো। আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ওটা আর্নিং বিফোর ইন্টারেস্ট এটা খুব বেসিক জিনিস, তাই তো শিবম? এটা খুব বেসিক হ্যাঁ, জিনিস স্যার। তো। হ্যাঁ, তো হ্যাঁ মানে হ্যাঁ তো এই মানে এইটা কেউ জানে না, মানে হচ্ছে তাকে পিএনএল, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো জিনিসটা কি তার সম্বন্ধে একটা কিন্তু ভালো ধারণা তাদের করতে হয়, ঠিক আছে? সেটা না হলে কিন্তু একটু মুশকিল হয়ে যাবে। তো now how to go about doing that? The only thing is the more you, মানে obviously আমি তো তোমাকে পড়াতে পারবো না, সেটা টিচার যখন পড়াবে তখন obviously শিখবে। আর তার সাথে সাথে তোমাকে একটু নিজে স্টাডি করতে হবে, আর যত, ওই জন্য বলছি অ্যানুয়াল রিপোর্টস গুলো যত পড়বে না, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল সেকশনটা পড়বে, তাহলে দেখবে বুঝতে পারছো। আর যেখানে বুঝতে পারছো না, আস্ক ইউর ফ্রেন্ডস হু আর ইনটু কমার্স ব্যাকগ্রাউন্ড, অথবা জাস্ট গুগল করো। দেখো, এক একটা টার্ম থাকবে। দ্য গুড থিং ইজ ইটস অল অ্যাবাউট, ইটস আ স্টোরি। এই অ্যাকাউন্টস, ফাইন্যান্স মানে ইটস নট ইন্টিগ্রেশন, ডেরিভেটিভস, যেগুলো চোখে দেখা যায় না, ঠিক আছে? তোমার একটা পিএনএল তোমাকে মানে বুঝতে হবে যে একটা কোম্পানি চালাতে গেলে তার আজকে এই সেল হলো, তার খরচা এত হলো, এগুলো সব তুমি চোখে দেখতে পারবে,
তাই তো? তোমাকে খালি মানেগুলো বুঝতে হবে, আর বুঝতে হবে যে এই জিনিসটা এখানে থাকে। হ্যাঁ, আমি তোমায় বলছি না যে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং অত বুঝতে যেও না, প্লাস মাইনাস, এই মাল ঢুকলে এই হলো প্লাস, টাকা পেলাম, এই হলো টাকা গেল, এরকম ভাবে বোঝো। কেন অত গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং দিয়ে বুঝতে গেলে ব্যথা আছে আর কি। এখন এখন এই মানে বিএসসি থেকে এসে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, জাস্ট ছবির মতো ভাবো যে এই টাকা এলো, এই একটা ব্যবসা করছি, এখানে সেল হলো, এখান থেকে মাল এলো, দুভাবে বিক্রি হয়, কেউ আমি যখন বিক্রি করলাম কেউ হয়তো আমাকে টাকা তখনই দিয়ে দিল, অথবা আমি ধারে দিলাম, সেটা হচ্ছে ক্রেডিট। হ্যাঁ, মানে এরকম ভাবে তোমাকে গল্পের মতো করে ব্যাপারটাকে বুঝে নিতে হবে। এবার এবিটা কি? আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশন। তার মানে কি? তুমি তোমার তোমার যে সেলস হলো, সেলস থেকে তুমি তোমার যা খরচা হলো সেটাকে মাইনাস করলে তারপর হলো তোমার একটা আর্নিং হলো। তো দ্যাট আর্নিং ইজ বিফোর ইয়োর ইন্টারেস্ট। মানে ইন্টারেস্ট মানে কেন ইন্টারেস্টের কথা আসছে? কেননা তুমি হয়তো কোথা থেকে কিছু টাকা ধার নিয়েছো কোম্পানি চালাবার জন্য, ঠিক আছে, ব্যাংক থেকে ধরো লোন নিয়েছো, সেই লোনটা যদি নিয়ে থাকো তাহলে তার ইন্টারেস্টটা তোমায় দিতে হবে। তো সেটা তো তোমার তো কামাই না, তাহলে তোমার আর্নিং থেকে সেই ইন্টারেস্টটাকে পরে মাইনাস করতে হবে। ইন্টারেস্ট, এরকম ট্যাক্স দিতে হবে পরে। তারপর ডেপ্রিসিয়েশন, তুমি হয়তো মেশিনারি কিনেছো, এবার সেই মেশিনারিটার ভ্যালুটা প্রত্যেক বছরে কমতে থাকছে। ধরো তুমি 1000 টাকা দিয়ে মেশিনারি কিনেছো, আর সেই মেশিনারিটা 5 বছর চলবে, তার মানে প্রত্যেক বছর তোমার 200 টাকা করে ডেপ্রিসিয়েট হচ্ছে, তো সেটা মাইনাস হবে। অ্যামোর্টাইজেশন ইজ ইন কনটেক্সট অফ গুডউইল, সেটা ওখানে থেকে ডিডাক্ট হবে। তো তারপর যখন এইগুলো ডিডাক্ট করবে তখন তুমি একটা স্টেজ আসবে যেটা বলে প্রফিট বিফোর ট্যাক্স, মানে ট্যাক্সটা একদম লাস্ট এতে গিয়ে কাটে আর কি। ঠিক আছে, তো প্রফিট বিফোর ট্যাক্স, সেখান থেকে আবার ট্যাক্স মাইনাস করলে হয়ে যাচ্ছে কি প্যাট, প্রফিট আফটার ট্যাক্স। ঠিক আছে, তো এরকম ভাবে একটা ক্লাসিফিকেশন থাকবে, দিস ইজ ইন ইয়োর পিএনএল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো তোমার যখন ভ্যালুয়েশন করছো তোমার দেখবে যে পিএনএলটাই মেন হচ্ছে। ওকে, তো এরকম না যে তুমি বুঝতে পারবে না কিছু, তাতে মানে ডোন্ট গেট স্কেয়ার্ড অন দ্যাট। এটা ইটস আ স্টোরি, মানে গল্পের মতো করে জিনিসটাকে দেখবে, খুব ইজি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর জাস্ট ফোকাস করো ডিসিএফ আর রিলেটিভ ভ্যালুয়েশনটা কি সেটা বোঝার চেষ্টা করো, আর তাহলেই হবে। এইটুকুই যদি মানে বোঝো, অনেক অনেক কাজে লাগবে। বলো। আচ্ছা, আমি ওই আপনার ওই ইয়েতে যখন লিংক যেটা দিয়েছিলেন আপনার সাইটটা, ওখানে তো আমি টপিকস গুলো আমি আগে কপি পেস্ট করে নিচ্ছি আর কি, আমাকে এই টপিক গুলোর উপর কাজ করতে হবে সেইভাবে আমি করছি। তো ওখানে আজকে আমি ওই আপনার একটা ফ্লো চার্ট টাইপের আপনি এটা দিয়েছেন আর কি, মানে আপনি দেননি, মানে টপিকটা আছে আপনার টেবিল টাইপের ভ্যালুয়েশনের। না না, কোথায় মানে কোথায় রেফার করছো তুমি? আপনি যে ফার্স্ট দিন আমাদেরকে যে লিংকটা দিয়েছিলেন আপনি আপনার সাইটে, যেখানে ওই 24টা ভিডিওস আছে সেটা? টোটাল 60 টপিকস আছে স্যার। না না, যেটা আমার ওয়েবসাইটে যে পুরো লেখা আছে লিস্টটা, তাই তো? হ্যাঁ, তো ওইখানে, হ্যাঁ তো ওইখানে ওখানে আপনার রিসার্চের উপর ইয়েগুলো আছে মনে হয়, আপনি যেগুলো রিসার্চ করেছেন তার উপর। রিসার্চ না, আমার যে প্রোগ্রামটা বানানো আছে তাতে যে টপিকস গুলো আমি কভার করছি সেটা আছে ওইখানে। হ্যাঁ, মানে আপনার ওখানে একটা যেরকম আগের দিন আপনি দেখাচ্ছেন না একটা রিয়েল আপনি কিরকম ভাবে রিসার্চ পেপারটা করেছেন, ওরকমই মনে হয় ভ্যালুয়েশনেরও আপনার ওরকম পেপার আছে। হ্যাঁ, সবাইকার সব প্রত্যেকটা হ্যাঁ প্রোগ্রামেরই আছে। তো ওটা যদি স্যার একবার দেখান তাহলে খুব সুবিধা হয় আর কি। দেখাবো, আমি একদিনে তো সব দেখাতে পারবো না। হ্যাঁ, কিন্তু তুমি ওইসবের জন্য বসে দেবো না, তুমি যা পড়া বসে থাকছি না আমি, তুমি এগিয়ে যাও, কারণ আমার সবাইকে সবকিছু একদিনে আমি দেখাতে পারবো না। আর হ্যাঁ, সেটা আস্তে আস্তে দেখাবো। আকাশ, তোমার কি সিন? ইয়েস স্যার। স্যার আমার টপিকটা টেকনিক্যাল অ্যানালিসিস ছিল স্যার, এখন আপাতত স্যার এমএসিডি, পিপিও, এডিএক্স এগুলো স্যার করছি। অ্যাভারেজ ডাইরেকশনাল মুভমেন্ট ইনডেক্স স্যার, এগুলো নিয়ে রিসার্চ চলছে। মজা আসছে? ঠিক হচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো তো? ওইগুলো ট্রেডিং ভিউতে প্র্যাকটিস করছো একটু? স্যার তার জন্য স্যার কোনো ভার্চুয়াল প্ল্যাটফর্ম লাগবে স্যার, রিয়েল মানি দিয়ে তো স্যার। না না, tradingview.com যেটাতে আমি করে দেখাচ্ছি, ইটস আ ফ্রি সাইট। স্যার একবার দেখিয়ে দেবেন স্ক্রিনটা শেয়ার করে? এই বাবা, এই স্ক্রিন শেয়ারিং এর অপশনটা কাজ করছে না। আপনি হোস্ট থাকলেন তাহলে করতে পারবেন। স্যার হোস্ট আছে তো ওই জন্য মনে হচ্ছে। একটু বলা যাবে কি সুমিত স্যারকে?
স্যার সুনীল আমি কল একটু কল করে বলো না। তোমাদের আরেকজন নেই দেখছি, আজকে দুজন নেই নাকি? 4 5 6 7 8 দুজন নেই। স্যার মৈত্রী হ্যাঁ স্যার, নেটওয়ার্ক মৈত্রী আর প্রবলেম বিদ্যা। হচ্ছে। বিদ্যাও নেই মৈত্রী আজকে। ছিল, ও ছিল মৈত্রী বেরিয়ে ছিল, গেল, মানে বেরিয়ে গেল। কানেক্ট হচ্ছে বারবার বেরিয়ে যাচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক হ্যাঁ স্যার একটু ওই অরিন্দম স্যারকে একটু হোস্ট করে দিন না, মানে স্ক্রিন শেয়ার করতে পারছেন না স্যার। হ্যাঁ স্যার, ওকে। আসছে স্যার। হুম। তোমরা সব শুতে কটায় যাও রাত্রিরে? স্যার অনেক রাত্রে। অরিন্দম দা, you can now একটা share the আর screen. আমাদের কোনো টাইম লিমিটেশন সব হারিয়ে আমাদের গেছে। চাপ চলে তো অনেক, অরিন্দম দা, তাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, মাল্টি শেয়ারিং ইজ অন। হুম। হ্যাঁ কি বলছো? আমাদের সব টাইম লিমিটেশন সব হারিয়ে গেছে স্যার। কেন এত খাটায় তোমাদের কলেজে? হ্যাঁ স্যার স্যার। স্যার মানে কখন যে বাজে কি- খাটায়, বাজে খাটায়, মানে বাট কোনো কাজের কাজ তো টাইমিং হচ্ছে ঠিক না। নেই স্যার, এই হচ্ছে অ্যাভারেজলি ব্যাপার। স্যার 2:30-3টে তো হ্যাঁ স্যার, আমরা আড়াইটে কখন 3টে সকালে হলো, বিকেল হলো, কখন স্যার রাত্রে আমাদের নাগাদ হলো। অফিসিয়াল নোটিশ আছে রাত্রি 12টার সময়। 12:30 ভাবুন চলে স্যার, আসছে। একদিন স্যার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট থেকে স্যার 1:30টার সময় মেল এসেছিল, ভাবুন স্যার, তারপর স্যার ইন্টার্নশিপ নিয়ে। রাত মেল আসতেই পারে, না, তোমরা রাত কি করো? 3টের সময়ও আমরা ম্যাম ফোন করে বলছি এই প্রজেক্টটা করে দাও, অ্যাসাইনমেন্ট Yes, হয়নি sir. ঠিক করে, Yes, আমরা sir. আবার 3টের সেটা সময় করে ওটা ওটাও পাঠিয়েছি। নোটিফিকেশন আসে। আমি আর সুকন্যা ছিলাম ওখানে বেসিক্যালি, 4টে অবধি কাজ করেছি। তো ওই ঘুমটাও নষ্ট হচ্ছে আমাদের। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি, এক সেকেন্ড। হ্যাঁ দেখা যাচ্ছে এখন সাইটটা? হ্যাঁ স্যার। তো আকাশ রাইট নাম? ইয়েস স্যার, ইয়েস দেখতে পাচ্ছি। তো এরকম তোমার tradingview.com বলে একটা সাইট আছে, হ্যাঁ স্যার। যেটাতে আমি নিজেও তোমার ওখানে এইগুলো সব করে দেখানো আছে আর কি। তো গো টু tradingview.com, এবার প্রত্যেকটা জিনিস যেটা পড়ছো সেটা তুমি tradingview.com এ গিয়ে তুমি এটা করতে পারো, ইউজ করতে পারো। এখানে যেমন নানা রকম টাইমিং এর চার্টস আছে, ধরো 15 Yes, সেকেন্ড চার্ট, ওকে, এটা হয়তো ঠিক আছে। তারপর এখানে তোমার ক্যান্ডেল স্টিক্স আছে, ডিফারেন্ট সেটস অফ আছে, ইন্ডিকেটরস, ধরো তুমি তুমি যেটা বলছো, তুমি এডিএক্স বললে ধরো, এডিএক্স বলুন। ঠিক আছে। তো এবার ধরো এডিএক্স কিছু কিছু ওরা বন্ধ করে রেখেছে, মানে ইট হ্যাজ টু বি আ পেড ওয়ান। আর একটা investing.com বলেও আছে, সেটাকেও তুমি ইউজ করতে পারো। তো ধরো তুমি এরকম এডিএক্স করলে,
কাজ করছে না। তুমি এই 30-day ফ্রি ট্রায়াল নিয়ে নিতে পারো, বুঝলে? ওকে স্যার, সেটা তারপরে ওগুলো অ্যাক্সেস হ্যাঁ। দিয়ে দেবো। তারপর যখন তুমি করবে না, আমার কোথায়, এই দেখো এডিএক্স এন্ড ইন্ডিকেটরস এখানে দেখাচ্ছে, বুঝলে? এডিএক্স এন্ড ডি, এই ঠিক আছে স্যার। যখন তুমি নিচে যাবে এখানে তোমার ইন্ডেক্স ইন্ডিকেটরস গুলোকে দেখাবে। ওকে, তুমি যখন স্টাডি করছো তার সাথে সাথে তুমি এগুলো অ্যাপ্লাই করো, তাহলে তুমি প্র্যাকটিক্যাল নলেজটা হয়। হ্যাঁ, এবার ধরো রিলায়েন্সের জায়গায় তুমি ধরো উইপ্রো চাইছো, উইপ্রোর লিমিটেড এর চাইছো, চার্জ দেখো চার্ট চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এবার তুমি এখানে ট্রেন্ড লাইন চার্ট আছে, তুমি ধরো এটা ক্যান্ডেলস এর এতে চাইলে, ঠিক আছে? তুমি ধরো এটা চাইলে 1 আওয়ার রেঞ্জে চার্ট হবে, তো চেঞ্জ হয়ে গেল। এবার ডিফারেন্ট ইন্ডিকেটরস ডিফারেন্ট তে ইউজ করে, কনটেক্সটে ইউজ করে কিরকম ভাবে স্টাডি করতে হয় সেটা তুমি যত রিসার্চ করবে তুমি পেয়ে যাবে। হুম, ঠিক আছে। রাইট, ওকে। আর কে আছে তাহলে বাকি? আর তো কেউ নেই মনে হয়। আমি যেটা দেখাতে চাইছিলাম তোমাদেরকে, দাঁড়াও এক সেকেন্ড। সেদিন তোমাদেরকে একটা ওই মার্কেটের দেখালাম আর কি। আজকে তোমাকে একটা আহ, মানে নানা রকম যে মডেলস গুলো হয় সেরকম একটা দেখাই তোমাদেরকে, দেখতে পাচ্ছ তো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। তো এটা হচ্ছে কি একটা মডেল, মানে এটা তো এক্সেলে বানানো, এক্সেলের সব পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড আছে, বাট এটা যখন মানে ইটস আ ভেরি সিম্পল, যেটাকে বলে প্রপার্টি ভ্যালুয়েশন মডেল, just to give you a sense as to how different set of models look in the real estate space. দেখতে চাইবে তো তোমরা, মানে কিরকম? ইয়েস স্যার, ইন্টারেস্টেড। হ্যাঁ স্যার। স্যার তো কিরকম ডিফারেন্ট টাইপস অফ মডেলস হয়। তো তো এটা হচ্ছে যেমন একটা প্রপার্টি ভ্যালুয়েশন মডেল, যেখানে তুমি দেখছো ওভার দ্য ইয়ার্স কিরকম ভাবে লিজ রেন্টালস, ইটস আ ভেরি বেসিক মডেল, মানে কোনো কোনো কমপ্লিকেশন নেই। তো লিজ রেন্টালস পাচ্ছে একটা কোম্পানি ওভার দ্য ইয়ার্স, রাইট? দ্যাট ইজ দ্য ক্যাশ ইনফ্লো ফর দ্য কোম্পানি। আর তার আউটফ্লো কি হয়েছে, ক্যাশ আউটফ্লো, প্রথমে সে টাকা 100 টাকা ধরো দিয়েছে, আর তারপর তার মেনটেনেন্স কস্ট গেছে প্রতি বছর, সেই করে টোটাল ক্যাশ আউটফ্লো আর ইনফ্লো কম্পিউট হয়েছে, করে নেট ক্যাশ আউটফ্লো যত হবে সেটা প্লাস একটা জিনিস থাকে কল টার্মিনাল ভ্যালু। টার্মিনাল ভ্যালু মানে কি, ধরো তুমি 10 বছরের প্রজেকশন করছো, এখানে তুমি কত বছরের প্রজেকশন করছো? 10 বছরের, তাই তো? এবার 10 বছর পর তো কোম্পানিটা বন্ধ হয়ে যাবে না, সেই প্রজেক্টটা চলতে থাকবে, ইট উইল গো অন ইন পারপেচুইটি। এবার কতদিন চলবে ইউ ডোন্ট নো, রাইট? সো দেন ইউ টেক, বাট এই 10 বছরের কেন এই মডেল বানানো হচ্ছে, কেননা ব্যাংক যখন টাকা দিচ্ছে তুমি তোমাকে সে হয়তো 10 বছরের জন্য লোনটা স্যাংশন করছে, তো সেই জন্য
ব্যাংক ইজ ইন্টারেস্টেড টু নো কি 10 বছরের জন্য যে আমি টাকাটা দিচ্ছি সেই টাকাটা আমি কিরম ভাবে পাবো, তারপরে ব্যবসা চলতে থাকবে তো চলবে। তো তার জন্য একটা জিনিস কম্পিটিশন হয় উইচ ইজ কল্ড টার্মিনাল ভ্যালু। আমি ওইসব নিয়ে এখন কমপ্লেক্সিটিজে যাচ্ছি না, সেটা তোমরা পরে শিখবে নিশ্চয়ই যখন ভ্যালুয়েশন করবে। কিন্তু এরকম একটা বুঝে নাও যে টার্মিনাল ভ্যালু বলে একটা জিনিস থাকে। এবার এই প্রত্যেকটা এর যখন ডিসকাউন্ট হচ্ছে সেই করে ইউ কাম টু দ্য ভ্যালু অফ দ্য প্রপার্টি অ্যাজ অন টুডেজ ডেট। বুঝে যাচ্ছে? It is just to give you a sense যে মানে কিরকম ডিফারেন্ট টাইপস অফ মডেলস হয় ইন দ্য রিয়েল এস্টেট কন্টেক্সট। কারণ আমি রিয়েল এস্টেট দিয়ে শুরু করেছি, তো আমি জাস্ট সেই জিনিসটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। মোটামুটি বোঝা গেল কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একটা সেন্স হলো তো, ওই সেন্সটাই নাও। মানে এরকম না যে তোমাদের প্রত্যেকটা সবকিছু বুঝতে হবে সেই এতে। কারণ বারবার যেটা বলছি সেটা এগুলো সব শেখার বিষয় আছে যেটাতে you guys would be trained in the next one. Yeah, but practically problem হচ্ছে যে কলেজে দেখো কতটা প্র্যাকটিক্যালি শেখায়, এটা একটা প্রবলেম। প্রত্যেকটা কলেজে এই প্র্যাকটিক্যাল জিনিসটা শেখানো হয় না সেই অর্থে তেমন ভাবে। এবার হচ্ছে এটা হচ্ছে গিয়ে হচ্ছে একটা মডেল যেটাকে বলা হয় লিজ রেন্টাল ডিসকাউন্টিং মডেল, রাইট? এটা ব্যাপারটা কি, লিজ রেন্টাল ডিসকাউন্টিং মানে তুমি একটা ধরো যে কমার্শিয়াল এস্টেটস গুলো, ধরো একটা শপিং মল, সেখানে এরকম হতে পারে যে দোকানটা তাদের পুরো কেনা অথবা তারা লিজে নিয়েছে, রাইট? তো সেইখানে একটা কোম্পানি যখন সেই টাকাটা ব্যাংক থেকে লোন নিয়ে সে ধরো মানে কি হচ্ছে, সেই শপটা হয়তো একটা লোকের, সে ব্যাংক থেকে লোন নিয়ে সে ওখানে শপটা কিনেছে, এবার তারপর সে তাকে আরেকজনকে লিজে দিয়েছে, ঠিক আছে? তো সেই থেকে তার তার মানে যে তার কামাই হবে, দ্যাট ইজ is shown over here in the form of PAT, there is profit after tax যেটা হবে। তারপর সেখান থেকে ক্যাশ ফ্লো বিল্ড হবে, সেখান থেকে টোটাল ডেট মানে তার যে লোন নিয়েছে তার জন্য তাকে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট অ্যামাউন্ট ব্যাংকে দিতে হবে। এবার যখন ব্যাংকে সেই টাকাটা সে দেবে, তারপর সে একটা ডিএসিআর ক্যালকুলেট হয়। ডিএসিআর ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রেশিও ইন দ্য ব্যাংকিং কন্টেক্সট কল্ড ডেট সার্ভিস কভারেজ রেশিও। সেই ডিএসিআর এর ভিত্তিতে ব্যাংক ডিসাইড করে যে এই কোম্পানিকে আমি লোন দেব কি দেব না, right? So this is another type of model which happens in the real estate space. Let me show you some more. তারপর আরেকটা মডেল হয় which is called the percentage completion model. এই মডেলটা একটু বেশি মানে it's more complicated than the earlier models which I've shown you. তোমাদের কি করতে হবে, তোমাদের শিখতে কি হবে, এইগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে গিয়ে তোমাদের সেই ক্যাপাবিলিটি অর্জন করতে হবে যাতে তোমরা এরকম মডেলস নিজেরা বানাতে পারো, রাইট? দ্যাট ইজ দ্য সোল অবজেক্টিভ অফ মি শোয়িং অল দিস মডেলস টু ইউ অ্যাট দিস জাংশন। যে এরকম রকমের জিনিস হয়, তোমরা তো সেই জিনিসটা জানো না যে এরকম, কেন no one has shown you. So that is what I'm trying to do, to tell you that these are the different মানে তোমাকে কোম্পানি এই মডেল বানানোর জন্য চাকরি দেবে, বুঝা যাচ্ছে? এরকম মডেল বানানোর জন্য চাকরি দেবে, ওই রিপোর্ট বানানোর জন্য চাকরি দেবে, কিন্তু তার জন্য অবভিয়াসলি তোমাকে বেসিক থিওরিজ জানতে হবে, না হলে তো তুমি সেটা বানাতে পারবে না। কিন্তু ওই থিওরি কি হয়, থিওরি জেনে লোকেরা আটকে যাচ্ছে, সে কিন্তু প্র্যাকটিক্যালি এই মডেলগুলো বানাতে শিখছে না। সেই জায়গাগুলোই আমি আমার সব ডিফারেন্ট প্রোগ্রামসে শেখাই। তো এইখানে তুমি যদি দেখো দেয়ার আর ডিফারেন্ট, এটাকে বলে পার্সেন্টেজ কমপ্লিশন মডেল। মানে কি হয় যে একটা ব্যাংক যখন ধরো এটা হচ্ছে কি একটা একটা ধরো একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে, যার জন্য যে প্রমোটার সে ব্যাংক থেকে লোন নিয়েছে। এবার ব্যাংক কি করে, ব্যাংক ধরো সেই কমপ্লেক্সটা বানাতে 100 কোটি টাকা লাগবে। এবার ব্যাংক সে হয়তো 20 কোটি নিজের পকেট থেকে দিচ্ছে, 80 কোটি টাকা সে ব্যাংক থেকে লোন পাচ্ছে। এবার ব্যাংক অবভিয়াসলি তাকে 80 কোটি টাকা একসাথে দেবে না, রাইট? তাকে ট্রাঞ্চেসে দেবে, মানে যখন এক একটা স্ল্যাব হবে সেই হিসেবে ব্যাংক টাকা দেবে।
আবার এটাও হয় যে এক একটা যখন অনেক এরকম রিয়েল এস্টেট প্রজেক্ট দেখবে, তারা কি করে যখন তারা আগে থেকেই ফ্ল্যাট গুলো সেল করে দেয়, সেইং যে মানে যারা ধরো বাড়ি কিনছে তাদের এক একটা ফ্লোর যত যেমন তৈরি হচ্ছে সেরকম ভাবে সে টাকা নিচ্ছে, তাই তো? তো তখন কি হচ্ছে যে কিছুটা টাকা তারা এ থেকেই পেয়ে যাচ্ছে, মানে যারা এন্ড কনজিউমার তাদের থেকেই তারা কিছুটা টাকা পেয়ে যাচ্ছে, আর কিছুটা ব্যাংক লোন হিসেবে নিচ্ছে। তো তখন যে পুরো মডেলটা বানানো হয়, that's why it's called percentage completion. মানে তোমার এক একটা স্ল্যাব হলে এক একটা পার্সেন্টেজ কমপ্লিশন হলো, ধর 10 তলা হলে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর হলো তো মানে 20% কমপ্লিশন হলো, রাইট? তো সেরকম ভাবে টাকাটা ডিস্ট্রিবিউট হচ্ছে, সেরকম ভাবে ব্যাংক টাকা দিচ্ছে তাদেরকে, আর সেরকম ভাবে তারা এন্ড কনজিউমার্স এর থেকেও টাকা নিচ্ছে। তো সেই নিয়ে পুরো ডিসিশনটা যেটা ব্যাংক ডিসাইড করে যে কত টাকা দেবো তাদেরকে, মানে তুমি যত চাইবে ততই তো ব্যাংক বসে নেই দেওয়ার জন্য, ব্যাংকও নিজেদের থেকে অ্যাসেসমেন্ট করবে, রাইট? সো so that is how you go about doing it. That is what is done in this sort of a model. কিছুটা বোঝা যাচ্ছে কি? আমি আই Yes, sir. ডোন্ট Yes, sir. এক্সপেক্ট যে সব বুঝবে, হ্যাঁ, স্যার। কিন্তু একটা রাফ ধারণা হচ্ছে তো যে ব্যাপারটা- এই রকম জিনিস তোমাদের মানে ইউ শুড বি এবল টু ডু ইট অল বাই ইয়োরসেলফ, রাইট? সো দ্য মোর ইউ গেট টু ডু, এখানে তোমার পিএনএল, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, এগুলো দিজ আর দ্য ডিফারেন্ট শিটস ইউ ক্রিয়েট, রাইট? ড্র ডাউন মানে কিরকম ভাবে ব্যাংক টাকা দিচ্ছে, ড্র ডাউন মানে it's like in a phased manner how the amount is been placed across. তো এরকম এরকম রকমের জিনিস তোমাদের শিখতে হবে in context of real estate financing, right? So I do not want to bog you down with many things together, but just in phased manner. মানে আমি আজকে ধরো রিয়েল এস্টেট আগের দিন আর আজকে মিলে দেখালাম, নেক্সট দিন ধরো ক্রেডিট অ্যানালিসিস দেখালাম, তৃতীয় দিন ধরো ক্রেডিট রেটিং দেখালাম যে কিরকম ভাবে রিপোর্ট মানে কিরকম ভাবে স্ট্রাকচার ভাবে তৈরি হয়, চতুর্থ দিন প্রজেক্ট ফাইন্যান্স মডেল দেখালাম। সো দিস উইল গিভ ইউ সাম সর্ট অফ আ থট প্রসেস যে এরকম ভাবে জিনিসগুলো প্র্যাকটিক্যালি এন্ড প্রোডাক্টটা এইটা, তাই তো? তুমি একটা ধরো বাড়ি বানাচ্ছ, তুমি জানো যে এন্ড প্রোডাক্ট হচ্ছে বাড়ি, এরকম একটা বাড়ি, হ্যাঁ বাড়ির নানা রকম ডিজাইন হয়, তার মধ্যে তুমি অনেক রকম ইন্টেরিয়ার্স করতে পারো, তাতে তোমার ক্রিয়েটিভিটি অনেক কিছু থাকতে পারে, কিন্তু মোটা মোটা বাড়ি একটা এরকম টাইপের জিনিস। তো সেরকম তোমরা আজকে এই জিনিসটা জানো না যে একটা রিয়েল এস্টেট মডেল, অনেকে মডেল কি সেই জিনিসই জানে না, হোয়াট ইজ আ মডেল, রাইট? আমরা তো মানে সিনেমার মডেল মানে ওরকম মডেল দেখেছি আর কি, যারা গ্ল্যাড ড্র্যাগস মডেল অ্যান্ড অল, বাট দ্যাট মডেল ইজ নট দিস মডেল, রাইট? দিস ইজ আ ফাইন্যান্সিয়াল মডেল। সো আজকে দিনে তোমরা এই জিনিসটা একটা মোটামুটি একটা ধারণা হয়েছে যে ভাই এইটাকে বলে মডেল, এটা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল মডেল, রাইট? এবার আমাকে জানতে হবে এই জিনিসটা কিরকম ভাবে বানানো হয়, এর পদ্ধতি কি, রাইট? তো তো কিরকম এরকম নানা রকম জিনিস হয় সেটাই আমি চাইছি তোমাদেরকে দেখাতে। I hope it helps, guys. Yes, sir. কিছু Yes, সেন্স sir. সেন্সিবিলিটি বিল হচ্ছে। Yes, sir. অনিরুদ্ধ, Yes, sir. তোমার রিয়েল এস্টেট মডেল কিছু মনে বোঝা গেল কিরকম ব্যাপারটা? স্যার মানে যে ব্যালেন্স শিট গুলো যেগুলো দিচ্ছেন ওগুলো আমি করছিলাম আর কি, নোট ব্যালেন্স শিট করছিলাম। কিছু দিচ্ছি না, মডেল হ্যাঁ, দিচ্ছি। মডেলের হ্যাঁ। মধ্যে পিএনএল থাকে, ব্যালেন্স শিট থাকে, ক্যাশ ফ্লো থাকে। হ্যাঁ হ্যাঁ? মানে স্যার সবই আসছে মডেলের মধ্যে। তো তুমি Income statement, গুগলে profit and loss. যাও, গুগলে গিয়ে দাও রিয়েল এস্টেট মডেল, রিয়েল আচ্ছা। এস্টেট মডেল, এক্সএলএস লেখো, এক্সএলএস মানে এক্সেল, ইট ক্যান বি এক্সেল এক্সেল ফাইলটা ফাইল, এটা। অথবা ফ্রি বলে দাও, দেখবে ও কিছু ফ্রি এক্সেল মডেল তুমি পেয়ে যাচ্ছ রিয়েল এস্টেটে, সেটা ডাউনলোড করো, গো থ্রু দোজ সেট অফ মডেলস। হ্যাঁ স্যার ডেফিনেটলি। এরকম তুমি যে এমএনএ তে করছে শুভজিৎ, তুমি সেটা এমএনএ তে করতে পারো। সবাই তোমরা যে যা করছো ইকুইটি রিসার্চ মডেল এরকম ভাবে দাও, ইউ আর গোইং টু গেট সাম ক্ল্যারিটি। বুঝতে পারছো? একটা ধারণা বিল্ড হবে, রাইট? দ্যাট ওই ধারণাটাই বিল্ড হলেই যথেষ্ট। দ্যাট ইজ দ্য সোল অবজেক্টিভ অফ দিস সেশনস। ঠিক আছে? ইয়েস স্যার। Yes, sir. বলো, আর কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে উই কল ইট আ ডে টুডে। আদারওয়াইজ আমার এইটুকুই দেখানোর ছিল। নেক্সট ডে
না ক্রেডিট অ্যানালিসিস নিয়ে দেখাবো যে একটা ক্রেডিট অ্যানালিসিস রিপোর্ট কিরকম ভাবে ড্রাফট হয়, তাতে কি কিরকম ভাবে মানে একটা দের ইজ প্রপার মডেল, মানে যেখানে ডেটা ফিড ইন করলে অটোমেটিক কম্পিটিশন হয়ে যায় সব, এবার সেখান থেকে অ্যানালাইজ করতে হয় ক্রেডিট অ্যানালিস্টকে, সেগুলো দেখাবো। এক একদিন এক একটা জিনিস দেখাবো। আগের দিন একটা রিপোর্টের মার্কেট রিসার্চের রিপোর্টের দেখিয়েছিলাম, আজকে মডেল দেখালাম। টেকনিক্যাল অ্যানালিসিসেরও একটু চার্টিং এর ব্যাপার তোমরা একটা ধারণা হচ্ছে, রাইট? এই একটু একটু ধারণাই যথেষ্ট, তারপর তো আছে। তাহলে কি তোমরা বুঝতে পারবে যে এই কাজের সাথে আমি নিজেকে জড়িত করতে চাই কিনা, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই মডেল বানাতে না প্রচন্ড ধৈর্য লাগে, প্রচন্ড কি বলে মানে সূক্ষ্ম কাজ এটা, অনেকটা মানে ওই একটা অর্নামেন্ট তৈরি হয় না টুকটুক 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 করে, বা একটা মূর্তি তৈরি হয়, সিমিলারলি তোমাকে একটা মডেল বানানোর একটা মানসিকতা দরকার লাগে, যে এরকম প্রত্যেকটা সেলে গিয়ে, বিকজ সেলে ইউ ওয়ন্ট বিলিভ, আমার একটা টিমের ছেলে একটা মডেল বানিয়েছিল which went into 40 sheets and there is each sheet had roughly 500 to 700 rows, বুঝতে পারছো? তার মানে কত বড় সেই মডেলটা, মানে এবার সব ইন্টারলিঙ্কেজেস অ্যাক্রস ডিফারেন্ট শিটস, ইট ওয়াজ ভেরি, সেখানে ছেলেটা খালি একটা সেলে একের জায়গায় 2 করে দিয়েছিল, আর পুরো তাতে মানে বদলে গেছিল পুরো, কেন এভরি সেল ইজ ইন্টারলিঙ্কড, রাইট? মানে একটা এখানে কম্পিটিশন হচ্ছে, তো পুরো অন্য জিনিসে পুরো ফ্লো হয়ে যাচ্ছে এক্সেলে কে ভালো এখানে? কেউ এক্সেলের উপর কাজ করেছে? শুভজিৎ? অফিসে তো করতে হতো কাজ, মানে এক্সেলের কাজ ছিল না, ডেভেলপমেন্টের কাজ ছিল, কিন্তু বিভিন্ন কাজের দরকার হতো এক্সেলটা। এক্সেলটা তোমরা একটু মানে এখন থেকে ঘাটাঘাটি শুরু করো, এক্সেল স্কিলসটা একটু দরকার লাগে ফাইন্যান্সে। So try to be accustomed of using Excel, because Excel is going to be the thing on which you are going to build this set of models. বুঝা যাচ্ছে? ওই সেই ইউডি তে প্রোগ্রেস ট্র্যাক করতে যতটুকু কাজে লাগে। তুমি অন্য কনটেক্সটে ইউজ করতে, এখানে ফাইনান্সিয়াল অ্যানালিসিস করার জন্য তোমাদেরকে এক্সেল, মাইক্রোসফট এক্সেল ইউজ করতে হবে। ঠিক আছে স্যার? তাহলে আমাদের যেটা মানে সবারই যেটা প্রবলেম সেটা হচ্ছে স্যার, যে প্রজেক্ট রিপোর্টটা যে জমা দেবো, তাহলে ওটা স্যার কি করব, যদি একটু আমাদেরকে কাইন্ডলি গাইড করেন। রিপোর্ট যেরকম যেটা যতখানি বুঝতে পারছো সেটা দেবে ওইখানে। মানে তুমি ধরো রিয়েল এস্টেট, তুমি একটা প্রজেক্ট রিপোর্ট যেটা বানাচ্ছো, দ্য ওভারভিউ অফ দ্য রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, হ্যাঁ, বা এরকম কিছু একটা নাম, যতখানি তুমি কাজটা করতে পারছো, যে তুমি রিয়েল এস্টেট সেগমেন্টের সম্বন্ধে তুমি একটা ধারণা অর্জন করেছো, তার ডিফারেন্ট সেগমেন্টস আছে, তাতে এরকম ভাবে অ্যানালিসিস হয়, রাইট? তো সেটাই লেখো যে রিয়েল এস্টেট অ্যানালিসিস ফ্রেমওয়ার্ক, ইউ ক্যান সে সামথিং অফ দ্যাট সর্ট। ওটা কি স্যার আমরা সবাই মডেল বানাতে আসতেই হবে তা তো না, you know how to analyze, তার জন্য what are the steps you go through, তার জন্য তোমাকে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিটা কি, কমার্শিয়াল রিয়েল এস্টেট কি, তাতে কি কি জিনিস দেখতে হয়, that is what is the end report for you. মানে স্যার আপনি থিওরি পার্টটা বলছেন তাই তো? মানে কি বুঝলাম obviously থিওরি পার্টটা কেন প্র্যাকটিক, তোমরা তো মডেলই বানাতে যাও না, তো কি করে মডেল বানাবে বলো? হ্যাঁ স্যার স্যারটা ঠিক স্যার। আর মডেল বানাতে আমাকে শেখাতে 2 মাস লেগে যাবে, Yes, sir. বুঝতে পারছো? মডেল বানানো তো মানে একটা চারটিখানি ব্যাপার না, ইট টেকস আ লট অফ, তোমাদের সিন দেখো না, মানে এবিটা মানে জানে না, মডেল কি করে বানাবে, তাই না? তো এখন মানে এরকম ভেবো না যে মানে মানে থিওরিতে কিছু লিখছো মানে সেটা কোনো গুরুত্ব নেই। তুমি যখন রিপোর্ট বানাবে রিয়েল যে কোনো এতে, সেটা থিওরি থাকবে না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। তাতে কি থাকবে? ইটস আ থিওরি এট দ্য এন্ড অফ দ্য ডে। থিওরি মানে কি? সেট অফ স্টেটমেন্টস, রাইট? তো মানে তুমি একটা এক্সেলে বানালে সেটাই প্র্যাকটিক্যাল, আর রিপোর্টের মতো লিখছো সেটা প্র্যাকটিক্যাল না, এই ভুল ধারণায় থেকো না কিন্তু, রাইট? আমি একটা বই লিখছি, তো একটা বই লিখেছি, তো ইজ ইট নট আ প্র্যাকটিক্যাল ওয়ার্ক? সবকিছু যেটা স্ক্রিনে দেখা যায়, বা টেকনিক্যাল অ্যানালিসিস করছি, বা মডেল বানাচ্ছি, সেটাই প্র্যাকটিক্যাল, বা যে একটা ভিডিও বানাচ্ছি সেটাই প্র্যাকটিক্যাল, আর বাকিগুলো প্র্যাকটিক্যাল না, সেটা না।
প্র্যাকটিক্যাল হচ্ছে যেটাতে তুমি অ্যানালাইজ করছো কিছু and you are coming to some definite conclusions, right? You have a you are going through a framework that this is how I need to get into some conclusions. Am I right in saying this? Yes, sir. তোমাদের কাছে প্র্যাকটিক্যাল কি বলো? Let me twist the question. What is practical to you? কি হলো, চুপ কেন? স্যার থিওরি না বুঝলে প্র্যাকটিক্যাল হবে কি করে? সেটাও বলছি না, তোমাদের কাছে প্র্যাকটিক্যালের ডেফিনেশনটা কি? What is the definition of practical? এক একজনকে আমি এই করে বলি। অনিরুদ্ধ বলো, তোমার ক্যামেরাটা খোলো আর বলো যে তোমার কাছে what is practical to you? প্র্যাকটিক্যাল বলতে দেখুন আমাদের তো মানে বিকম এর কোনো নলেজ তো প্রথমত ছিল না, তো আবার উল্টো পাল্টা কথা শুনতে চাই না অনিরুদ্ধ। What is practical to you? Always try to answer in one line. বুককিপিং, জার্নাল, লেজার মানে হাতে করে শেখাগুলো যেগুলো, বাট ওগুলো তো এখন পসিবল না অনলাইন মোডে। তো দ্যাট ইজ নট, তো এই কনটেক্সটে প্র্যাকটিক্যালটা কি? এখানে স্যার আমার যদি রিয়েল এস্টেট ফাইন্যান্সে বলতে যান তাহলে সেক্ষেত্রে প্রপার্টি ভ্যালুয়েশনটা আমার কাছে একটা বিশাল রিয়েলিস্টিক অ্যাপ্রোচ। তারপর আপনি যেরকম বললেন লোকাল সার্ভে, সেটা একটা খুব, একটা ফ্ল্যাট আগামী 5 বছরে সেটা সেল হবে কিনা সেই ব্যাপারটা। তো এর মধ্যে নাও ব্রেক দিস আপ। দুটো জিনিস তুমি এর মধ্যে বললে, একটা হচ্ছে ধরো এই সার্ভে করা রিপোর্ট বানানো, আর একটা হচ্ছে এই ধরো মডেলটা যেটা আমি দেখালাম সেটা রেফার করলে। তো মডেল বানানোর জন্য যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং সেই জিনিসটা তোমার এখনো গ্রো করেনি, তাহলে সেই নিয়ে তুমি প্র্যাকটিক্যাল করতে পারো না। তাহলে যেটা নিয়ে পারো, তুমি যদি মার্কেট রিসার্চ একটা করতে পারো, স্টাডি করতে পারো, সেটা যদি প্র্যাকটিক্যালি করতে পারো সেটা করো, করে তুমি করো, মেক আ কোয়েশ্চেনিয়ার, গো টু একটা প্রজেক্ট ধরো, তোমার বাড়ির কাছে ধরো একটা প্রজেক্ট, সেখানে হয়তো চলছে, তোমার কাউকে ওই কোম্পানিতে গিয়ে কিছু বলতে হবে না। হ্যাঁ, একটা কোয়েশ্চেনিয়ার করলে যে এরকম একটা ধরো শপিং মলে একদিন স্পেন্ড করো সাম টাইম, ঠিক আছে, একটা নিয়ে, স্যার আই উড লাইক টু আন্ডারস্ট্যান্ড যে এরকম একটা প্রপার্টি আছে, আপনারা ইচ্ছুক থাকবেন কিনা, সো উই আর ডুইং এ মার্কেট সার্ভে, জাস্ট ডু ইট ক্যান্ডিডলি। এইখানে এরকম আপনারা কি কতগুলো বেডরুম পছন্দ করবেন, করবেন, তুমি জাস্ট ড্রাফট আ কোয়েশ্চেনিয়ার অ্যারাউন্ড দ্যাট। সেটাও তুমি যদি কোয়েশ্চেনিয়ার রিয়েল এস্টেট প্রপার্টি দাও গুগলে, আই এম শিওর তুমি পেয়ে যাবে। দ্যাট উইল গিভ ইউ আ সেন্স। তুমি সেটাকে তোমার এলাকা অনুযায়ী সেটাকে একটু করো, তৈরি করো। সেটা যদি করে তুমি যদি দাও, দ্যাট ইজ আ প্র্যাকটিক্যাল ওয়ার্ক। আমি তো বলছি তো, ফাইন্যান্সের দুটোই প্র্যাকটিক্যাল কাজ থাকে আদার দ্যান টেকনিক্যাল অ্যানালিসিস। আইদার ইজ গোইং টু বি এক্সেল বেসড মডেল অর ইটস গোইং টু বি আ রিপোর্ট। এর বাইরে কোনো প্র্যাকটিক্যাল কাজ থাকে না ফাইন্যান্সে। ফাইন্যান্সে গিয়ে তোমাকে মানে মাঠে গিয়ে কুড়ুল দিয়ে ঘাস মানে এই কাটতে হবে না, মানে মাটি কাটতে হবে না, ঠিক আছে? তো প্র্যাকটিক্যাল কাজ এখানে হচ্ছে, বুঝে যাও, এটা আমি আগেও বলেছিলাম, ফাইন্যান্সের দুটোই এন্ড আউটপুট, আইদার ইটস আ রিপোর্ট অর ইটস আ মডেল। মডেল করার জন্য তোমাকে ফাইন্যান্সিয়াল মডেলিং জানতে হবে, ভ্যালুয়েশন জানতে হবে, যেটা তোমার আজকে নেই, তো তোমরা ভুলে যাও এখন এই রিপোর্টের জন্য অ্যাটলিস্ট ইউ ক্যান নট সাবমিট দ্যাট, ঠিক আছে? এবার যে যার এতে কনটেক্সটে যতখানি পারো, গিভ আ ফ্লেভার টু দ্য প্র্যাকটিক্যালি যতখানি তোমরা করতে পারো। ধরো শুভজিৎ যদি একটা এমএনএ মডেল ডাউনলোড করলো কোথা থেকে, করে সে একটু স্টাডি করলো যে এখানে এই জিনিসটা এরকম ভাবে হয়। Just try to give a flavor to the extent you possibly can, right? You cannot do something which you have not learned, and no one is expecting also. It would be foolish on the teacher's part also if someone is expecting, right? I'm sure they are not going to expect that. They know যে তোমরা জানো না এই জিনিসটা, কিন্তু এখানে কি তোমরা নানা জিনিসের যে এক্সপোজারটা পাচ্ছ, সেটা দিয়ে যখন টেকনিক্যাল অ্যানালিসিস যেমন অনেকটা প্র্যাকটিক্যালি করা যায়, কেননা ইটস অন দ্য স্ক্রিন and it's a free software on which you can access and you can do it, right? তো আকাশে সেই একটা এজ আছে, ও নানা রকম চার্টস, নানা রকম ইন্ডিকেটরস দিয়ে একটা কিছু রিপোর্ট বানাতে পারে, রাইট, which he can place across. আর বাকি তোমাদের জন্য ইট হ্যাজ টু বি আ রিপোর্ট অর সর্ট অফ আ মডেল। যেমন রেটিং এ কোনো মডেলও হয় না,
ক্রেডিট রেটিং এ কোনো কিন্তু মডেলের কোনো নেই, ওইটা হচ্ছে একটা ডিসকাশনের ভিত্তিতে হয়। ক্রেডিট রেটিং এ কি হয় যে যে অ্যানালিস্ট সে নানান জিনিস নিয়ে অ্যানালাইজ করলো, এবার দে ইজ আ কমিটি যেটা থাকে রেটিং কমিটি, অ্যান্ড রেটিং কমিটি ইজ গোয়িং টু বি of a set of people who are very experienced across industries. এবার কি হয়, এবার যে অ্যানালিস্ট পুরো জিনিসটাকে অ্যানালাইজ করে that person has to present himself or herself in front of the rating committee, ঠিক আছে? এবার বেসিস দ্য ডিসকাশন দ্য পারসন হ্যাজ উইথ দ্য রেটিং কমিটি, এবার তারা একটা স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারের ভিত্তিতে তারা একটা রেটিং করে। হ্যাঁ, যদি ইফ ইট ইজ ফর স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যেখানে প্রচুর কোম্পানি, তখন এক একটা কোম্পানিকে তো অত ডিটেলে অ্যানালাইজ করা যায় না, কেননা অত টাকা পাওয়া যায় না, তখন একটা এসএমই একটা রেটিং মডেল বা স্কোর কার্ড মডেল যেটাকে বলে সেটা ভিত্তিতে কাজ করতে পারে, রাইট? তো তুমি প্রত্যয় তুমি একটা কাজ করতে পারো, তুমি না এসএমই স্কোর কার্ড বলে একটু গুগল করো, এসএমই স্কোর কার্ড, স্মল অ্যান্ড মিডিয়াম এসএমই স্কোর কার্ড, এসএমই রেটিং মডেল বলে দেখো না যদি কিছু পাও, ঠিক আছে? সেই ক্ষেত্রে একটু মডেলের ব্যবহার হয়, কিন্তু বড় কমে যখন তুমি রিলায়েন্সকে করছো তখন ইট ইজ নট গোইং টু বি অন দ্য বেসিস অফ সাম, মানে রেটিং ডাজন্ট হ্যাপেন ইন কনটেক্সট অফ সাম মডেল, it happens in context of a lot of discussion and deliberations, ঠিক আছে? তো এক একটা জিনিস এক এক রকমের। ডিউ ডিলিজেন্সে যেমন মডেলিং এর অত কাজ নেই, ডিউ ডিলিজেন্সে তোমার ফোর্টাস 5 ফোর্সেস মডেল রিপোর্টস, মানে ওখানে হচ্ছে ইটস মোর অ্যাবাউট আস্কিং কোয়েশ্চেন্স। আর ডিউ ডিলিজেন্স যদি কেউ ভালো করে জানে তার জন্য না কনসাল্টিং ইন্ডাস্ট্রি খুব ভালো খুলে যায়, মানে বিকজ কনসাল্টিং ইজ অল অ্যাবাউট আস্কিং দ্য রাইট সেট অফ কোয়েশ্চেন্স, রাইট, and reaching to right conclusions. তো যেহেতু তুমি ডিউ ডিলিজেন্সে নানান সেগমেন্ট নিয়ে কাজ করছো, মানে ইটস নট অনলি কনটেক্সট অফ ফাইন্যান্স বাট ইন কনটেক্সট অফ এইচআর, মানে মার্কেটিং ডিউ ডিলিজেন্স, মানে প্রত্যেকটা সেক্টর, মানে জেনারেলি বিজনেসের বলে 7টা ফাংশন হয়, মার্কেটিং, সেলস, এইচআর, অপারেশনস, your research and development, finance, আর একটা ভুলে যাচ্ছি। তো এরকম 7টা ফাংশনস থাকে, তো এই প্রত্যেকটা ফাংশনকে তোমাকে অ্যানালাইসিস করতে হবে না, যে হাউ থিংস আর এন্ড হাউ থিংস মে রিয়েলি শেপ আপ ইন দ্য ডেজ টু কাম। তো সেখানে একটু দ্য স্টাডি ইজ ডিফারেন্ট, সেখানে প্র্যাকটিক্যালিটি ইজ ডিফারেন্ট। ইউ আর গেটিং হোয়াট আই এম সেইং? I hope the Yes, sir. definition of practical, because we use this word very very loosely, প্র্যাকটিক্যালি জানি না, প্র্যাকটিক্যালি করতে পারি না, কিন্তু এবার এটাও জানি না যে প্র্যাকটিক্যালি কি জানতে হবে। Am I wrong saying this? কোনো উত্তর sir. নেই। No, sir. No, sir. No, No, sir. sir. প্র্যাকটিক্যালি আমাদের বুঝতে হবে না যে আমার এই কাজের জন্য কি প্র্যাকটিক্যাল। That is something which, and that is what I share across in my set of programs. But এখানে তোমাদেরকে at least I can give you a bird's eye view on this set of things, right? তোমার যদি এটা যদি কাজটা ধর ডেভেলপমেন্টের হতো, একটা প্রোগ্রাম লেখার কাজ হতো, তাহলে হয়তো তুমি এখানে বসে প্র্যাকটিক্যালি জিনিসটা করলেও করতে পারতে, কেন তোমাদের থিওরিটিক্যালি পড়ানো হচ্ছে, তারপর তুমি এরা। কিন্তু MBA is a different type of study, right? এখানে MBA study is not it's not a technical study per se, যদিও ফাইন্যান্স আমাদের পড়ানো হয়, বাট MBA মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আমরা বিজনেসকে অ্যানালিসিস কেমন করতে হয়, আর অ্যানালিসিসের জন্য আমাকে we fall back on models, reports, frameworks. These are the tools which we use, right? And this is that we analyze. তো সেটা যতটা করতে পারবো, তো কিছুদিন তোমরা এতে করলে পড়াশোনা যখন যখন ফাইন্যান্সের ডিপে পড়বে তারপর গিয়ে সেই জিনিসটা হবে। এখনকার জন্য যে এক্সপোজারটা অ্যাক্রস ডিফারেন্ট সেক্টরস পাচ্ছ, এটা করতে পারলেই যথেষ্ট। টেক মাই ওয়ার্ড গাইজ, আমি তোমাদের সবাইকে ভালোই চাই, সুতরাং that's the reason I'm saying যে কিছু অন্য থটস থাকলে প্লিজ শেয়ার, মানে ইউ মে ডিফার উইথ হোয়াট আই এম সেইং, আই এম মোস্ট ওয়েলকাম টু, বাট আই ক্যান গো ইন আ ডিসকাশন অন দিস। বলো।
বোঝা যাচ্ছে যা বলছি, মানে সব বাউন্স হয়ে যাচ্ছে না হ্যাঁ তো? স্যার, না না হ্যাঁ ঠিক স্যার, আছে। ওভারভিউ হুম? বুঝেছি। সব ঘুম পেয়ে গেছে তোমাদের বেচারা। আই এম না গেটিং স্যার, না ভেরি স্যার। মানে স্যার এসব নিয়ে যদি ফার্দার কেরিয়ারে মানে কেরিয়ার হিসেবে যদি বেছে নিতে হয়, তাহলে এন্ট্রি লেভেলে আমার মানে কোম্পানি আমাদের কাছ থেকে কতটা আশা করছে, যে কতটা আমরা জানবো বা কতটা আমরা করতে এই পারবো? এই রিপোর্টস মডেলস যাতে বানাতে পারো সেটা আশা করছে অবভিয়াসলি। আচ্ছা, মানে কোম্পানি কি মানে স্পেসিফিক রোল ডেসক্রিপশন হিসেবে ছেলে মেয়ে তুলবে? অ্যাবসলিউটলি। ধরো তোমাদের এতে কিরম ভাবে কি প্লেসমেন্টের জন্য আসে আমি জানি না, কিন্তু ফাইন্যান্সের যে কোর প্রোফাইলস গুলো হয়, কেউ ডিউ ডিলিজেন্সের জন্য লোক চলছে, কেউ ইকুইটি রিসার্চের জন্য তুলবে, কেউ ক্রেডিট রোলস এর জন্য তুলবে যদি টিপিক্যাল ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং রোলস হয়, ঠিক আছে, কেউ ক্রেডিট রেটিং এর জন্য, ক্রেডিট রেটিং অ্যানালিস্টের জন্য। সো যে কথাটা আমি আগেও বলেছিলাম যে ইউ শুড প্রিপেয়ার ইউরসেলফ টু বি অ্যানালিস্ট, রাইট? এবার ওইটা আলাদা ব্যাপার যে তোমাদের যদি কোম্পানিতে এই কলেজে সেরকম আসে, কি সেরকম কোম্পানিজ আসে অ্যানালিস্ট প্রোফাইলস এর জন্য? হ্যাঁ স্যার, সেরকম তো পিডব্লিউসি তো আসে, কিন্তু জানি না অ্যানালিস্ট রোলের অ্যানালিস্ট জন্য আসে নয়, কিনা জানি না। ম্যাক্সিমাম ট্যাক্স ট্যাক্স কনসালটেন্ট অ্যাসোসিয়েট নেয়। নেয় হুম, কি পিডব্লিউসি অ্যাসোসিয়েট? ট্যাক্স অ্যাসোসিয়েট। ট্যাক্স অ্যাসোসিয়েট পারসন স্যার। তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে হচ্ছে কি, মানে যদি সেটা ইফ দ্যাট ইজ হোয়াট দ্য থিং ইজ, তো তখন যা পাচ্ছ ঢুকে যেতে হবে, ঢুকে এইসব স্কিলস যেগুলো আমি দেখাচ্ছি এগুলোকে বিল্ড করতে হবে। তারপর ইনফ্যাক্ট আমার একটা দেখাই তোমাদেরকে, বা ধরুন যেগুলো ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি না, ফিনান্সিয়াল কোম্পানি না, মানে ধরুন কোনো সফটওয়্যার কোম্পানি, তাদেরও তো ধরুন ফিনান্সের কাজ থাকবে। সেখানে তোমার জেনারেলি কি হয়, বিজনেস অ্যানালিস্ট হিসেবে রোল পাওয়া যায়, ঠিক আছে, আচ্ছা, কিন্তু দোজ আর নট মানে দ্যাট কি রিওয়ার্ডিং, বলবো বলো, মানে হ্যাঁ, মানে দোজ আর নট দ্যাট রিওয়ার্ডিং, দ্যাটস মানে রাইট। আমি একটা আমার চ্যানেলে একটা ভিডিও বানিয়েছি, সরি দাঁড়াও এক মিনিট। হুম। আমার ইউটিউব চ্যানেলটা তোমরা দেখেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। তো এখানে যদি দেখো এটা ইন কনটেক্সট, যদি তোমরা সেই অ্যানালিস্ট প্রোফাইল ভালো না পাও, যেখানে এখানে আছে হাউ টু ফাইন্ড আ জব ইফ আই ডু নট হ্যাভ দ্য রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এটা আমার একটা ভিডিও বানানো আছে, তো প্লিজ রেফার টু দিস। এই জিনিসটা যদি এখন থেকেই বোঝো, জানো, তাহলে সেইভাবে তোমরা নিজেদেরকে তৈরি করবে, রাইট? সো if I do not, how to find a job if I do not have relevant work experience. ঠিক আছে, তো এটা জাস্ট গো থ্রু ইট at your leisure. তো এই হচ্ছে ব্যাপার। হোয়াট ইজ দ্য, বলে না, এলিফ্যান্ট ইন দ্য রুম, মানে হোয়াট ইজ ইট দ্যাট ইজ বদারিং ইউ গাইজ? কি কিছু, ইজ দেয়ার সামথিং ইউ ক্যান ডিসকাস উইথ মি, এনিথিং? কি কিছু বদার করছে, মানে হোয়াট এভার, জাস্ট লেট মি নো, ফিল ফ্রি টু লেট মি নো। মানে কেরিয়ার নিয়ে চিন্তা, অবভিয়াসলি সবাইকে এই বয়সে তো থাকি কেরিয়ার নিয়ে চিন্তা। দেখো কেরিয়ার নিয়ে চিন্তা করে কোনো সলিউশন নেই, কিন্তু দ্য অনলি উপায় ইজ যে তোমাকে স্কিলস বাড়াতে হবে। ইফ ইউ টেক মাই ওয়ার্ড ফর গ্রান্টেড, ইটস দ্য স্কিল দ্যাট ক্যান অনলি হেল্প ইউ।
আর এটা খালি আজকে চাকরি পাওয়া যায় না। ধরো আজকে কেউ চাকরি তোমার কলেজ থেকে দিয়েও দিল, সেই চাকরিটাকে তো তোমাকে বাঁচাতে হবে। দ্বিতীয়ত কালকে প্রমোশন পেতে হবে, সেখানেও তো আবার কলেজে এসে তোমার প্রমোশন দেবে না। হ্যাঁ, আর প্রমোশনের ব্যাপারটা কিন্তু খুব ব্যথার জিনিস ভাই। যখন দেখবে চারটে তোমরা এক বন্ধু একসাথে যখন মানে প্রমোশনের সময় আসছে, হ্যাঁ, আর যখন ওই চারজনের থেকে একজন সিলেক্ট হবে, তখন কিন্তু তো তার মানে দৌড় আছে, ঠিক আছে? ইউ ইউ দেয়ার ইজ আ ফাইট উইচ ইজ দেয়ার অলওয়েজ। আর সেটা সেটা থেকে তুমি যদি একদম মানে হাটকে হতে চাও, দ্য অনলি ওয়ে ইজ শো ওয়ার্ক অ্যান্ড ইউ গেট প্রমোটেড। আমি সেরকম ভাবে প্রমোট হয়েছি, আমি সেকেন্ডসে প্রমোট হয়েছি, বলে বলে প্রমোট হয়েছি। বলছেন এট দ্য এজ অফ 31 আই ওয়াজ মানে প্যান ইন্ডিয়া আমি লিড করছি। কেন? আমি লোককে কিছু বলতাম না, আমি খালি দেখাতাম যে দেখ ভাই আমি এই জিনিসটা করে দিতে পারবো তোর জন্য। ব্যাস, লোকের তো লোক চাই যে করে দিতে পারবে, তাই না? তুমি চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ালে সে যদি তোমাকে অনেক গল্প বলছে আর চাটা খাওয়াচ্ছে না, তো হবে? You are definitely going to be looking for someone who can make the tea for you, right? So it's as straight and simple. You have to show is that I'm ready for the next role. আমি এই জিনিস করে দিতে পারি তোমার জন্য। তার জন্য কি হবে? এবার স্কিল বাড়াতে হবে। স্কিলটা কি যখন অফিসে কাজ করছো তখন বাড়াতে পারবে? হবে না। তোমাকে আলাদা শিখতে হবে, পড়তে হবে, জানতে হবে। তার জন্য এক্সট্রা সময় দিতে হবে। এবার এক্সট্রা সময়টা কখন দেব? আমি একজনের আজকে ওই গুরুর কথা বলছিলাম যে लाइफ में इतना फ्यूचर का मत सोचो कि आज लाइफ जीना ये हो जाए, विच आई टोटली एग्री। आज भी जीना है और कल भी जीना है भाई। आज इतना भी मत जियो कि कल मतलब गले में ये देना पड़े। तो वैसा भी नहीं जीना है, और एट द सेम टाइम ऐसा भी নেই কি আজ মানে এতটাই আমি করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি যে আমি সেটা ওই জন্য তোমাদেরকে সেই বলছিলাম না, বলেছি মনে হয় না, তো দিনে 2 ঘন্টা করে দেবে 180 দিন, রাইট? আই হ্যাঁ থিঙ্ক স্যার। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে, তো রাইট? বলেছিলেন 180 দিন 2 ঘন্টা করে মজা, এক্সট্রা। 185 দিন মজা করো না লাইফে ভাই। 185 দিন, 185 ডেজ হ্যাভ ফান। আর 180 দিন 2 ঘন্টা করে এক্সট্রা, সেটা যদি 10টা থেকে মানে 10টা থেকে 12টা অব্দি পড়ে কিছু করে নিলে, 12টার সময় একটা বিয়ার খুলে বসে বললে, 12:30 একটা অব্দি এনজয় না, মানে সেই সেই 180 দিনও কিন্তু এনজয় করতে পারো, ঠিক আছে? তো তো এরকম না যে 180 দিন এনজয় করতে। ইটস অল অ্যাবাউট টাইম ম্যানেজমেন্ট, রাইট? সো আই এম অলসো ভেরি চিল গাই, মানে আমি খুব মানে খুবই বৃহত্তর ভাবে চিল্ড অনেক কিছু করে এসেছি লাইফে। তো সুতরাং মানে বাগবাজার ঘাটে বসা ছেলে তো আমি, মানে সুতরাং বলছি, বুঝেই বলছি যা বলছি। সুতরাং 2 ঘন্টা করে বার করা যায় যদি করতে চাও। সেই 2 ঘন্টা স্প্লিট করে নাও, সকালে 1 ঘন্টা করো, বিকেলে 1 ঘন্টা করো। যে পথে যেতে যেতে করো, যেই পড়াগুলো ধরো ধরো কোন জিনিস পড়ছো সেই জিনিসটা একটা তুমি নোট বানালে, সেই নোটটা তুমি তোমার মোবাইলে করো। এবার ধরো অটো করে যাচ্ছ, বাসে করে যাচ্ছ, ট্রেনে করে যাচ্ছ, ফালতু ফালতু সময় নষ্ট করছো কেন? এখন তো তোমরা সেই ফোনে স্ক্রিপ্ট করতে করতে সেগুলো জিনিসগুলো পড়তে পারো। আমাদের সময় তো আমরা সেটা পারতাম না। হ্যাঁ, বলতে পারো যে ইন্টারনেট কেটে যাবে, কেটে যাবে, তো সেরকম ভাবে না। যেগুলো তোমাকে আবার বারবার রিভাইজ করতে হবে সেই জিনিসগুলো ফোনে সেই সময়টাকে ইউজ করো। খালি টাইমকে বরবাদ করো না। এই খালি যাচ্ছি আর ট্রেনে দাঁড়িয়ে আছি, ছোলা ভাজা খাচ্ছি আর দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এরকম ভাবে টাইম ওয়েস্ট করো না। দিস ইজ হোয়াট প্রিসাইজলি আই এম ট্রাইং টু টেল ইউ গাইস। বুঝতে পারছো? সে অটো করে যাও, বাসে করে যাও, গাড়ি করে যাও, ট্রেনে করে যাও, বাদামও খাও আর এটাও দেখতে থাকো। বাদাম খেতে বারণ করছি না। দিস ইজ হোয়াট প্র্যাকটিক্যালি হ্যাপেন্স, রাইট? তাও তো এখন তোমরা বাড়িতে হ্যাঁ বসে স্যার। কাজ করছো, এখন তো সময় সময় মানে ইউ ক্যান, মানে এটা আমি আজকের জন্য বলছি না, ইটস আ প্র্যাকটিস হুইচ ইউ শুড বিল্ড ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। কেননা আজকের দিনে তুমি যদি ইফ আর নট আপস্কিলিং ইউরসেলফ, ইফ আর ইউল বি ডুইং ইনজাস্টিস টু ইউরসেলফ, ইউড বি স্ক্রুড। আর ইটস নট, আর যত তোমার বয়স বাড়বে দেখবে আমি এগুলো মানে বলছি কেননা আমারও যত বয়স বাড়ছে, রেসপন্সিবিলিটি ইজ নট অনলি অ্যাবাউট ইউ, রাইট? ইউ হ্যাভ রেসপন্সিবিলিটিস লেটার ফর ইউর ফিউচার, অফ ইউর ওয়াইফ, অফ ইউর কিড, অফ ইউর প্যারেন্টস। দে আর গোয়িং টু গ্রো ওল্ড, মানে অনেক রেসপন্সিবিলিটিস চলে আসবে লাইফে।
তো তখন how you differentiate yourself from the rest of the guys, this is the only way out. চলো আর বোর করতে চাই না, কিন্তু I hope this Sir, helps. বলো। আর যেটা জিজ্ঞেস করছিলাম যে ধরুন স্যার কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে আমরা রিলেভেন্ট টপিক নিয়ে আমরা স্কিল আপ করতে, তার জন্য স্যার অ্যাভেলেবেল সার্টিফিকেশন আছে তো মার্কেটে? নেই। ওটা এসে জিজ্ঞেস করছি। তাহলে তুমি কি ভাবছো আমি যে এগুলো করছি তাহলে আমি করছি কেন? হ্যাঁ, কারণ নেই, কারণ তাহলে আমি বোঝাবো কি করে যে এটা আমি জানি বা এটা দেখি আমি ইন্টারভিউ টেবিল পর্যন্ত পৌঁছতে পারবো? ফাইন্যান্স, আমি তোমায় বলছি, ইটস ভেরি ভেরি পার্টিনেন্ট এন্ড আ ভেরি গুড কোয়েশ্চেন। সো দেখো, ফাইন্যান্স কোথায় পড়ানো হয়? সিএ ফাইন্যান্সের জন্য না, সিএ অডিট অ্যাকাউন্টস ট্যাক্সের জন্য। CMA is cost accounting, which is also not finance. CS is not finance, it's company secretary, right? Finance কোথায় পড়ানো হয়? MBA finance is one place which is ইন্ডিয়াতে যেখানে ফাইন্যান্স পড়ানো হয়। কিন্তু প্রবলেম কি, ফার্স্ট ইয়ারে তোমরা জেনারেল ম্যানেজমেন্ট পড়ছো, সেকেন্ড ইয়ারে গিয়ে ফাইন্যান্স পড়ছো। দেখবে 6-7 মান্থ আস্তে আস্তেই, প্রথম 6 মাস পড়বে, 6-7 মান্থ আস্তে আস্তে প্লেসমেন্ট আগ্রাম বাগ্রাম ওতেই বেশি ফোকাস চলে যায়। আর তারপর কি এই 1.5 বছর হতে হতে লোকেরা মানে কোথাও এনার্জিও ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং। তখন টেনশনটাও ওইখানে হয়, প্লেসমেন্ট কোথায়, এই ওই আগ্রাম বাগ্রাম সেই, ঠিক আছে? তো কি হয়, সেই জন্য লোকেরা কি করে, লোকেরা তখন সিএফএ পড়তে যায়। সিএফএ নাম শুনেছো তো, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শুনেছি স্যার। এবার সিএফএটা কি? সিএফএ ইজ আ ইউএস বেসড প্রোগ্রাম, এটা ইন্ডিয়ান প্রোগ্রাম না, ঠিক আছে? তো ইট ইজ, সিএফএ ইজ স্ট্রাকচার্ড উইথ দ্য ইউএস মার্কেট ইনটু কনসিডারেশন। এবার সেখানেও তুমি যে 3টে লেভেল আছে সিএফএ, তার ফার্স্ট লেভেলে ওই সেই ইকোনমিক্স আগ্রাম বাগ্রাম ম্যাথস ইকোনমি ওইসবই থাকছে। এবার পরে যে দুটো আছে তাতে দুটো এরিয়া কভার করে, ওয়ান ইজ দ্য বন্ড মার্কেট অ্যান্ড দ্য আদার ইজ দ্য ইকুইটি মার্কেট। কিন্তু সেখানেও থিওরিটিক্যাল পড়াশোনা, সেখানেও তোমার ওই বই আসবে বাড়িতে, এবার গিয়ে তোমায় পরীক্ষা দিতে হবে। সেখানেও কিন্তু তুমি মডেল বানাতে বা জানছো না, রিপোর্ট বানাতে জানছো না, কিছু তোমাকে কনসেপচুয়ালি ক্লারিটি দিচ্ছে, ঠিক আছে? এছাড়া কিন্তু আর কোথাও তুমি ফাইন্যান্স পড়তে পারছো না। এতখানি বোঝা গেল? হ্যাঁ স্যার। বোঝা গেল তো? তার মানে ফাইন্যান্স, তাহলে এবার যদি তোমাকে এইসব ইন ডিটেলস পড়তে হয় বা জানতে হয় আজকে, তখন কি হয়, তখন এরকম প্রোগ্রামস যেরকম আমি বানিয়েছি, এরকম প্রোগ্রামস তোমাকে you have to purchase and you have to build skills for this set of things, ঠিক আছে? এবার এইরকম যেই প্রোগ্রামগুলো আমি যে প্রাইস পয়েন্টে দিই বা যে কস্ট দিই, এই প্রোগ্রামস আছে, there are centers in different parts of India, but they charge 80,000 a lakh of rupees for the entire program. Now, which I charge very, very economical. I'm not getting into that discussion at this point of time because that's not the objective, right? But I'm saying ki ami achi, keu thakuk ba na thakuk, ami achi jekhane where you guys can fall back on later. So তাহলে স্যার আমাকে যদি ইন্টারভিউয়ের টেবিল পর্যন্ত পৌঁছাতে হয়, মানে আমাকে শুধুমাত্র নেটওয়ার্ক বিল্ড আপ করেই ওখান পর্যন্ত পৌঁছাতে হবে, তাই তো? নেটওয়ার্ক, এবার নেটওয়ার্কেও তো তোমাকে, আমি এই কোয়েশ্চেনটা লোককে করি যে ধরো তোমার যে মনে সব থেকে ইন্টারেস্টিং কোম্পানি বা তার যে রিক্রুটার, সে ধরো তুমি উবারে যাচ্ছ আর উবারে শেয়ার উবার নিয়েছো, আর সেই পার্সনটা তোমার অ্যাডজাসেন্ট বসে আছে, ঠিক আছে? যেটাকে বিজনেস কনটেক্সটে যখন কেউ বিজনেস ফান্ডিং এর জন্য যায়, সেটাকে বলে এলিভেটর পিচ, right? So what is going to be your elevator pitch in the context of your career to this person? তুমি কি বলবে তাকে so that person gets impressed and give you an interview opportunity or that person hires you? What is the best way? কি করবে? মানে ওকে মানে বলতে হবে যে আমি কাজটা জানি, মানে কি করে বলবে? একমাত্র স্কিল দেখেই তাকে মানে অ্যাপ্রোচ করা যাবে। এই তো শুভজিৎ এবার আস্তে আস্তে বুঝছে।
শুভজিৎ বড় হয়ে গেছে এখন। তাহলে কথাটা কি, শো দেম ডোন্ট টেল দেম, ঠিক আছে? দ্য সেন্টেন্স উইচ ইউ শুড কিপ ইন মাইন্ড ইজ শো দেম ডোন্ট টেল দেম। এবার শো করতে গেলে what I am doing to you guys, I'm showing, right? Then you are appreciating what I'm trying to say. আমি যদি খালি বলতাম তত তোমরা বুঝতে পারতে না, রাইট? তো দ্য মোর ইউ আর এবল টু শো, এবার সেই শো মানে তুমি যদি রিপোর্টস মডেলস সেগুলো তোমার ধরো তখনই তোমার এতে আছে, কোনো মেলে অ্যাটাচমেন্ট আছে বা মোবাইলে আছে, তুমি শো করতে পারো। ইফ ইউ শো দ্যাট দিস আর দ্য সেট অফ থিংস আই হ্যাভ প্রিপেয়ার্ড, so obviously the person is going to get interested, right? Then you say, okay, why don't you come down and I'd like to have a chat with you. বা তুমি ধর লিঙ্কডইনই কারোর সাথে কানেকশন পাঠাচ্ছ। আমার একটা প্রোগ্রাম আছে আলাদা করে, যেটাকে বলি আমি মডার্ন জব সার্চ মাস্টার ক্লাস প্রোগ্রাম, যেখানে লোকের, হ্যাঁ, সো উড ইউ লাইক টু সি? তোমাদের টাইম আছে তো ভাই? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার, স্যার এইখানে আমি ডিসকাস করি মানে চাকরি, তোমরা সবাই পড়াশোনার দিকে ফোকাস করো, চাকরি পাওয়াটাও কিন্তু একটা আর্ট, বুঝলে? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ তো এই প্রোগ্রামটা which I call the modern job হ্যাঁ search স্যার। master class. Why companies are seriously তুমি মানে তুমি চাকরি পাওয়ার জন্য তোমাকে গোল সেটিং করতে হবে, তুমি জব মার্কেট কি রিসার্চ করতে হবে, হিডেন জব মার্কেট কি সেটা জানতে হবে, গেটিং হাউ ডু ইউ গেট কন্ট্যাক্ট ডিটেলস অফ রিক্রুটার্স, দেয়ার আর ডিফারেন্ট টুলস, এই নিয়ে আমার 3টে ভিডিও আছে। হাউ ডু ইউ এস্টাবলিশ কানেক্ট উইথ রিক্রুটার্স এর কাছে পৌঁছবে কি করে, রাইট? কিরকম কত রকমের ইন্টারভিউ হয়, তুমি রেজিউমে কিরকম ভাবে বানাবে, অনেক সময় লোকেরা রেজিউমেই পর্যন্ত বানাতে যায় না, কারণ আজকে রেজিউমে যখন পাঠাও ইট গোজ টু আ থিং কল ATS, রাইট, which is a sort of a software which they use, সেই ATS এ যাতে তোমার রেজিউমেটা সিলেক্ট হয় তার জন্য তুমি কি করবে, মানে there are like in detail কত রকমের ইন্টারভিউ কোয়েশ্চেন হতে পারে, তুমি ফার্স্ট প্রমোশন কিরকম ভাবে পারবে, স্যালারি নেগোসিয়েশন কিরকম ভাবে করবে, এভরিথিং ইজ গিভেন ওভার হিয়ার। এগুলো জানার দরকার কি দরকার না? হ্যাঁ স্যার নিশ্চয়ই। হ্যাঁ স্যার দরকার আছে। দরকার তো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এগুলো তো জানতে হবে ভাই। তো তো এই হচ্ছে ব্যাপার যে মানে ইউ হ্যাভ টু বি এবল টু শো দেম, রাইট, দে হোয়াট ইউ নো। আর শো মানে কি, তার মানে তোমাকে থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, করে প্র্যাকটিক্যালিও ওই জিনিসটা স্কিল গ্যাদার করতে হবে যাতে তুমি ওটা কিছু করে ইউ ক্যান ডেমনস্ট্রেট অ্যান্ড প্লেস অ্যাক্রস। এই তো ব্যাপার, এটা কিন্তু কিছু শক্ত ব্যাপার না, শক্ত যেহেতু কেউ শেখায় না এই জন্য শক্ত হয়ে যায় ব্যাপারটা, রাইট? আর শেখায় না কেন, যে আমরা যারা বলতে নেই মানে, কিন্তু যারা যারা পড়াশুনো করায় তারা দে আর নট প্র্যাকটিশনার্স ইন দ্য ট্রু সেন্স অফ দ্য ওয়ার্ড। আর এটাও ঠিক, লোক তো দুটো জিনিস করতে পারে না, সে পড়ানোর স্কিল গেন করবে, আবার সে মানে প্র্যাকটিশনারও স্কিল গেন করবে, রাইট? I'm never saying I'm a teacher, right? I'm a practitioner. So that's why এখন কি হয়, ইন্ডাস্ট্রি আর কানেক্ট হয়, industry or institutes, right? The major institutes, what they're doing is they're doing industry connects, যাতে practitionersরাই তোমাদের শেখাতে পারে যে practically they are the ones who are going to recruit, so they are the ones who can tell what they want, and if you know what they want then you are prepared. So that is what I'm bringing on board on this platform, যে কি লোকেদের দরকার লাগে। তো সেই নিয়ে এখন ভেবো না, ঠিক আছে? তোমরা এখন অরিন্দম চক্রবর্তী বলে কাউকে চেনো, সো তোমরা সব মার্কেট ফার্কেট সব দেখে নাও, সব ঘুরে নাও, তারপর যদি মনে হয় যে হ্যাঁ মানে হি ইজ দ্য পারসন অন হুম উই ক্যান ফল ব্যাক অন, অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম। তো সো লাস্ট রিসোর্স আছি আমি, সো ডোন্ট ওয়ারি, রাইট? সো ইউ খালি তোমাদের থেকে হোয়াট ইজ এক্সপেক্টেড ইজ দ্য ইগারনেস টু লার্ন, দ্য হাঙ্গার, right, and really giving your best, right? So that is the expectation from you. That would be the expectation for your bosses also, or anyone, right? Everyone is going to, কালকে তোমার যখন বাচ্চা হবে তুমি এক্সপেক্ট করবে তার ছেলে যাতে তার বেস্টটা করে, রাইট? তো দ্যাটস অ্যান এক্সপেকটেশন। কালকে তোমার যখন টিম মেম্বার্স থাকবে তুমিই বলবে যে ভাই কাজটা করে দে, নাহলে কিন্তু
আমিও ঝাড় খাবো, তুই তো খাবি। হ্যাঁ, তো so your expectations are going to be তো রোল চেঞ্জ হয়। আমরা যখন তোমাদের জায়গায় ছিলাম আমরা কি বলছে দেখা যাবে, সব চলতে থাকে। ঠিক আছে, তো আবার যখন ওই জায়গায় পড়লাম, হলো বস কি বলছিল ভদ্রলোক, ওই ঠিক ছিল, এ তো ভালো কেস খেয়ে গেছি। তো তো এ তো ওই জন্য বলছি সব জিনিস এখন বুঝবে না, মানে ওই ঠেকা খেলেই বোঝে লোকে। হ্যাঁ, কিছু জিনিস ওই জায়গা পড়লেই ব্যাপারটা, আর অর্ধেক তো তোমরা কাজও করনি কোনদিন, অফিসের ও পর্যন্ত দেখোনি, তো তোমরা তো আরোই বুঝবে না। ও শুভজিৎ তাও একটু বোঝে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো সো ডোন্ট ওয়ারি, খালি এনশিওর করো যে বিফোর ইউ অ্যাটলিস্ট ইউ হ্যাভ 6-7 মান্থস বিফোর ইউ, মানে যখন তোমার ইন্টারভিউ এমবিএ এর পরে প্লেস, যখন 2 বছর হবে তারপরে প্লেস করতে হবে, তার আগে থেকে যেন তোমরা এই প্র্যাকটিক্যাল জিনিসের তৈরি শুরু করে দাও। বুঝতে পারছো? না হলে কেন? স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার বলছি এমবিএ মানে প্রপার এমবিএ আর এমবিএ ইন জেনারেল ম্যানেজমেন্ট, এই দুটো মানে সার্টিফিকেটের মধ্যে কোনো মেজর ডিফারেন্স আছে? তোমার কি এমবিএ? স্যার আমরা জেনারেল ম্যানেজমেন্ট, মানে এখানে হাফ হাফ ভাগ আছে, কয়েকজন এমবিএ আছে, কয়েকজন জেনারেল ম্যানেজমেন্ট আছে। জেনারেল ম্যানেজমেন্ট মানে কি হয় তোমাদের সেকেন্ড ইয়ারে, কি হয়? তো মানে হচ্ছে ব্যাপারটা স্যার, যেটা মানে পিজিডিএম যেটা ছিল, তো গভর্নমেন্ট থেকে যেটা চালু করেছে সেটা হচ্ছে যে কলেজে এমবিএ পড়ানো হয় তারা পিজিডিএম রাখতে পারবে না। তো এমবিএ যেহেতু 180টা সিট, তো বাকি সিট গুলো আমরা এমবিএ জেনারেল ম্যানেজমেন্ট হিসেবে পেয়েছি। তো আমাদেরও স্পেশালাইজেশন আছে, আমরাও দুটো স্পেশালাইজেশন নিতে পারবো। তো ব্যাপারটা হচ্ছে স্যার এটাই ক্লিয়ার হচ্ছে না যে কোনো মেজর ডিফারেন্স আছে কিনা দুটো সার্টিফিকেটের। কোনো ডিফারেন্স নেই। তুমি ভাবো না, তুমি একটা যাকে রিক্রুট করছো, দেখো এইগুলো না ইনিশিয়াল যখন at the stage of your career, মানে এটা অনলি ডিপেন্ড করে যে রিক্রুটমেন্ট, মানে যে কোম্পানিরা আসবে তোমার ক্যাম্পাসে, ওদেরকে কেউ এরকম কিছু বোঝাচ্ছে কিনা। অবভিয়াসলি কলেজ বোঝাবে না, কেন কলেজের ইন্টারেস্ট আছে যে তার তার সব ছেলেরা যত বেশি প্লেসড হয়, অবভিয়াসলি কলেজ তো সেটাই চাইবে, রাইট? আর তো 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 দে মে, ইফ দে গেট টু নো যে এমবিএ জেনারেল ম্যানেজমেন্ট আছে আর এ আছে, দে মে ওয়ান্ট টু নো হোয়াট ইজ দ্য ডিফারেন্স। হ্যাঁ, তো তখন ওরা বোঝাবে যে সিটের লিমিটেশন ছিল সেই জন্যই, তো এরকম কিছু হয়েছে। তো তো if I'm going for recruitment, I am least bothered, right? I am bothered about getting the right person who can do the work for me. I'm only bothered about that. আমি আমার প্রাণ বাঁচাতে গেছি ভাই, তোমার প্রাণ বাঁচাতে না, এটা বোঝার চেষ্টা করো। এই জিনিসটা আমি প্রথম দিন তোমাদের বলেছিলাম যে এই জিনিসটা যত তুমি অ্যাপ্রিসিয়েট করবে, অন্যের ব্যাপারটা নিজের থেকে বেশি অ্যাপ্রিসিয়েট করবে, তত লাইফ তোমার ইজি হবে। সেদিনও বলেছিলাম, মা বাবা বউ বাচ্চা স্টুডেন্ট কাস্টমার, হ্যাঁ, যত ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পেন অফ দ্য আদার পার্সন, দ্য বেটার ইট ইজ। সো হোয়াট ইজ দ্য পেন অফ দ্য পার্সন হু ইজ গোইং টু রিক্রুট? কি ভাই, তার যাতে চাকরিরা থাকে, সে যেন তার বসের থেকে প্রমোশনটা পায়। তার চাকরি থাকবে আর বসের থেকে প্রমোশন সে কম পাবে যখন তার কাজটা ভালোভাবে হচ্ছে। তোমাকে খালি বোঝাতে হবে যে ভাই, মানে আই এম গোইং টু বি আ অ্যাসেট টু ইউ, নট আ লায়াবিলিটি। বুঝতে পারছো? সেই অ্যাসেটটা বোঝাবে কি করে? বোঝানোর জন্য তোমায় কিছু দেখাতে হবে। আর আমি তোমায় বলছি 100 জনের মধ্যে একজনও দেখায় না। দিস ইজ দ্য রেশিও। সেইখানে তোমরা যদি একটু এফর্ট মারো না ওইদিকে, এটা তোমার মানে জীবনের জন্য লার্নিং হয়ে যাবে, আর জিন্দেগি ভর তোমাদের কাজে আসবে এটা। বুঝতে পারছো? যে এই এই জাস্ট ইউ হ্যাভ টু ডেমনস্ট্রেট, দ্যাটস হোয়াট প্রিসাইজলি হোয়াট ইউ হ্যাভ টু ডু। ভুল বলছি? না স্যার। না স্যার, ভুল তো বলছি না সেটা আমি জানি, কিন্তু তোমরা বুঝতে পারছো কিনা সেটা বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বসে বসে এখানে ভুল বলার জন্য তো বসে নেই। সো সো জিনিসটা হচ্ছে ওইটা যে দেখাতে হবে আর বেচতে হবে। তুমি আজকে একটা দোকানে যাও, মানে এখন অনলাইন থাকা সত্ত্বেও তুমি মার্কেটে যাও, দোকানে যাও, প্যান্টটা খুলে দেখছো, ব্লেজারটা খুলে দেখছো, তোমরা দেখছো না কেনার জন্য?
স্যার দেখছি। সবাই দেখছে, হ্যাঁ স্যার। তোমার বসও দেখবে, তো তোমার দেখাতে হবে। It's as straight and simple as that. There is no মানে what you are going to show, that is what the important thing is. So some people don't know what exactly to be shown and what needs to be learned to show something, right? So that is precisely where I can be of help to you guys, but that's a different story. But at least আমার অবজেক্টিভ এখানে হচ্ছে তোমাদের দেখানো যে ভাই এইরকম জিনিস তোমায় দেখাতে হবে, কারণ তোমরা জানোই না যে কি দেখাতে হবে। দ্যাটস দ্য রিয়ালিটি। বুঝা যাচ্ছে? চলো Yes, এবার sir. খেয়ে দে ঘুম মারো একদম টেনে। হ্যাঁ স্যার দেরি আছে তো, ঘুমানো। এটা করো বস, নাহলে না কি বলতো মানে এটাই এক, দিস দ্য অনলি পথ। আর এই পথটা যে কেন লোকেরা অ্যাডাপ্ট করে না, আর অ্যাডাপ্ট করে না এই জন্য একটা হচ্ছে জানে না, এটাও একটা দ্য ট্রুথ ইস। আর যারা জানে তারা আবার কিছুটা দে আর লাইক ল্যাকলাস্ট্রি সর্ট অফ অ্যাটিটিউড, মানে হ্যাঁ করবো, হচ্ছে হবে, টায়ার্ড হয়ে গেছি, এখন তো ঘুমোই। হ্যাঁ তো তো টায়ার্ড তো সবাই হয় ভাই, কে টায়ার্ড হয় না বলো? একটা সময় আমারও গেছে প্রত্যেক দিন 4টে 4:30 অবধি, মানে আহ, আর 8টার সময় উঠে আবার ক্লাসে দৌড়ানো, মানে we all have gone through this. I know it's a pain, but then ওই তোমাদের এই বয়সে সেই পেনটা নেওয়া যায়, এখন যে আমরা যে বয়সে আছি এখন এই নেওয়া খুব মুশকিল হয়ে যায়। মানে এখন তো নানা রকম অসুখ ঢুকে যায় না। আই মাইসেলফ হ্যাভ সুগার, প্রেশার হয়ে গেছে ওভার ওভার দ্য ইয়ার্স, এত প্রেশার নিয়ে কাজের এতে। তো এখন তো তুমি চাইলেও তুমি নিতে পারবে না, ইউ নিড টু হ্যাভ রেস্ট, নয়তো পুরো অক্কা দেবে একদম। তোমরা তো সেই জায়গায় আছো, তো মেক দ্য বেস্ট অফ দিস 2 ইয়ার্স অ্যান্ড এটা দেখবে সারা জীবন মনে থাকবে, মানে এই এই এফর্টটা। ঠিক আছে, অল দ্য বেস্ট গাইস, অনেক কথা হলো, আর উইল ক্যাচ আপ নেক্সট উইক। ঠিক আছে, ওকে স্যার। আই হোপ দেয়ার ইজ নো Thank আদার you, sir. কোয়েশ্চেন। আর Thank you, sir. কোয়েশ্চেন হ্যাঁ থাকলে স্যার বলো। বুঝতে পেরেছি আমি। হ্যাঁ স্যার, from me. ঠিক আছে, চলো, ওকে বাইস, গুড হ্যাঁ নাইট। Thank you, স্যার, sir. থ্যাংক ইউ স্যার। Good night. থ্যাংক ইউ স্যার, Thank গুড you, নাইট sir. স্যার, Thank you, sir. স্টে Good সেফ night. স্যার।